বা বিকেলে কিংবা গধূলি সন্ধ্যা তুমি প্রতিদিন পাবে একটি রজনীগন্ধা। শোনো, নাস্তা করার সাথে সাথে চার নেশা লেগে যায়। চা না পেলে মাথার মধ্যে একেবারে চক্কর দিয়ে ওঠে। চা না পেলে তোমার মাথা চক্কর দেয় না, তোমার মাথার মধ্যে যে প্যাঁচ খাটানো হচ্ছে সেই প্যাঁচ তোমার মাথার মধ্যে চক্কর তৈরি করে। এই দেখো, আজকেও একটা রজনীগন্ধার স্টিক দিয়ে গিয়েছে। তুমি ভালো করে দেখো তো তোমার বাগানের রজনীগন্ধা কিনা। কিটা মাস্টারের বেটা না? আসসালামু আলাইকুম, আমি লায়ক। হ্যাঁ রায়ক। তা তুমি আমার বাড়ির সামনে ঘোরাঘুরি করতেছিলে কেন? এতক্ষণে বুঝতে পারিস তোমার পলিটিক্যাল পারমিশনের মাঝে যাটা কি। আব্বাক তুমি ফলস মারিছো। ব্যাপার কি মনে মুক্তার? এত সকাল সকাল তুমি আমার বাড়িতে আসলে? ওই মুন্সি সাহেবের সাথে দেখা করতে চাচ্ছি। ইনার একটা জিনিস অবৈধ করতে হবে। তুমি যাতে ইবলিশের হাতে না পড়ো সেই ব্যাপারে পরামর্শ করার জন্য তোমাকে ডাকিছি, বুঝছো? এ তুমি আমাকে কি পরামর্শ দিবা? আমি কি কম বড় ইবলিশ নাকি? কাকা, তুমি তো আর ওই মুক্তার কাকার থেকে বড় ইবলিশ না নাকি? তো বলো তিনি, তোমরা ওই আগুনের ব্যাপারে কি বুদ্ধি বার করলে? আরে বুদ্ধি তো সব মণি মুক্তারের মাথায়, কিন্তু ও তো খরচ করতেছে না। তুমি প্রতিদিন পাবে একটি রজনীগন্ধা। আরে বহরমিয়া, তুমি? তোমার একটা খবর দিতে আসলাম। আমাদের বাজারের উপরে সাদা চামড়ার একটা লোক ক্যামেরা হাতে ছবি তুলতে এসেছে। আমি সেটা দেখেই তাকে জিজ্ঞেস করলাম, হোয়াট ইজ ইউর কান্ট্রি? সে কল ফ্রান্স। সেটা শুনে আমি তোমার কাছে ছুটে আসলাম। আমার কাছে আসলে কি জন্যে?
তোমার বড় মামা ফ্রান্সের কোন শহরে থাকে সেটার নাম জানার জন্যে। তোমার বড় মামা আর সে যদি একই শহরে থাকে তাহলে পরে সে তোমার বড় মামারে চিনবে। চিনি কি হবে? কি হবি মানে? তোমার বড় মামার কাছে তাক দিয়ে খবর পাঠাবো, বিস্তারিত জানায় তার মাধ্যমে খবর জানালি পরে তোমার সব সমস্যার সমাধান তোমার বড় মামা করে দেবে। আমার সমস্যার সমাধান করে দিবে? আমার কোনো সমস্যা নেই, আমি অনেক ভালো আছি। আর বড় মামার খোঁজ আমার দরকার নেই। আছে কি নাই সেটা আমি বুঝবো। তোমার মামার শহরের নামটা বলো। আগুন, এই যে মামা। হ্যাঁ, খেলছিলা নিশ্চয়ই। বাহ, তোমার দাগ টাগ দেখি সব শুকিয়ে গেছে। দেখি হাতটা, বাহ, হাতও তো ঠিক হয়ে গেছে না মামা? একদম ঠিক। তো এখন আমরা কোথায় যাবো জানো তো? পাসপোর্ট অফিস। কেন মামা? পাসপোর্ট অফিস, তুমি প্যারিস যাবে আমার সাথে, সেজন্য। প্যারিস শহর কি ঢাকা চেয়ে সুন্দর? প্যারিস ঢাকার থেকে সুন্দর? হ্যাঁ, প্যারিস প্যারিসের মতো সুন্দর, আর আমাদের বাংলাদেশ বাংলাদেশের মতো সুন্দর। হ্যাঁ, চল চল, তাড়াতাড়ি খেয়ে নাও, টেবিলে খাবার আছে, খাবারটা খেয়ে নাও, আমরা পাসপোর্ট অফিসে যাবো। দৌড় 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 দৌড়। বড় মামার শহরের নাম আমি জানি না, তুমি বড় চাচার কাছ থেকে জানি না। তার কাছে গেলি তো সে আমাকে আবার সন্দেহ করবে না। তোমার সর্বনাশটা তুমি ঠিকই না বুঝলেও আমি আর তোমার বড় মা ঠিকই বুঝি। ইনভেস্টিগেশনের প্রথম দিনেই ধরা খেয়ে গেলি রে বাহ। একটা কথা মনে রাখবো ছোট মিয়া, আমি বাঁচি থাকতে কেউ তোমার সর্বনাশ করতে পারবে না। এই বহন পালতে কে? চিনতে পারতেছিস না? যে মনে কাকা, আপনি গাছের আড়ালে কি করতেছিলেন? তার আগে তুই ক, আগুনের সাথে ওইখানে তুই কি করতেছিলি? যে একটু কথা বলতেছিলাম, এই পথে যাচ্ছিলাম তো, তাই আগুনটা দেখে একটু ভালো মন্দ খোঁজ খবর নিলাম। তোর তো এখন এই পথে যাওয়ার কথা না, তোর তো এখন মোবাইলের দোকানে বসে থাকার কথা নাকি? জি। জি জি করতেছিস কেন? ঠিক মতন কর, তাহলে মুন্সি সাহেবকে কয়া তোর চাকরি খায় নেবেন। আপনার কথা তো বুঝছি না, আগুন একটা নাবালক ছেলে, তার সাথে আমার কি দরকার থাকবে বলেন? জরুরি কাজে বাড়িতে এসেছিলাম, এ পথে যাচ্ছিলাম, আগুনের সাথে দেখা হয়ে গেল, তাই একটু ভালো মন্দ জিজ্ঞেস করলাম। আচ্ছা মনি কাকা, আপনি কি নিয়ে সন্দেহ করতেছিলেন একটু কন্ত? না, আমি কি নিয়ে সন্দেহ করব? যা তুই দোকানে যা। তুই একটা অবসরপ্রাপ্ত চরমপন্থী, আগুনের সাথে তুই কি নিয়ে কথা কস সেটা আমি বুঝি। সকাল বিকেল গুধূলি সন্ধ্যা প্রতিদিন পাবে একটি রজনীগন্ধা। ওরে বাপরে, ইরাম ছন্দ মিলায়ে কবিতা লেখা, আমাকে রস পুরার কারো সাধ্য নাই। এটা নিশ্চয়ই বাইরের কারো কাজ। কি বলিস? বাইরের গ্রাম থেকে এসে এই কাজ কেউ করবে? তাও তো কথা। এ আঙ্গুর, ভালো করে মনে করে দেখতো, কলেজে তোরে কেউ লাইক করে কিনা? না, আমারে কেন লাইক করবে? আমি তো কারোর সাথে কথাই বলি না। আরে বুকা, তুই কথা না কইলে কি হবি? এই যে লায়ন ভাই, তারা তো আমি পাত্তাই দিই না, কিন্তু সে তো সারাক্ষণ আমার পিছে পিছে ঘুরে। এই, ভালো করে মনে করে দেখ। না, এরকম কাউরে মনে পড়ছে না। এই, তাহলে এক কাজ কর, আজকে কলেজে যায় চোখ কান ভালো করে খোলা রাখবি। দেখবি কোন ছেলে তোর দিকে বিশেষ কোনো দৃষ্টিতে তাকায় কিনা, তোরে ফলো করে কিনা। আরে যে নাকি রজনীগন্ধা দেয়, ছন্দ লিখে দেয়, সে তো নিশ্চয়ই তোরে ফলো করবি। আচ্ছা, কেউ যদি সত্যি সত্যি আমারে ফলো করে,
তখন আমি কি করব? তুই আমারে কবি, আমি ওকে সার্চ করব। সার্চ করবি মানে? আরে সার্চ করব মানে ওরে জিজ্ঞেস করব, বলবো এই যে ভাই ভাই আপনি কোন উদ্দেশ্যে এরকম প্রতিদিন রজনীগন্ধার লাঠি আর ছন্দ মিলানো চিরকুট দেন, এই আর কি। ও ঠিকই আছে, বুঝতে পেরেছি। একটা জিনিস খেয়াল করেছিস, হাতের লেখা কিন্তু ভেরিফাই না। ওয়ালাইকুম আসসালাম। কি মনে করে লায়ন? জি চাচা, একটু আসছিলাম। আপেল কি বাড়ির উপর আছে নাকি? হ্যাঁ আছে। জি এই দাঁড়াও দাঁড়াও। জি। আচ্ছা, তুমিও কি আপেলের মতো চোখে মেকআপ নিয়েছো নাকি? না জি, হ্যাঁ জি 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 চাচা, এই মেকআপ নিয়েছি। এই যে দেখছেন, মানে চরিত্রের কারণে দরকার হয়ে পড়েছে। আসসালামু আলাইকুম মুন্সি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনার ভাইস্তা কিন্তু আমার ক্ষেতের একেবারে 12টা বাজায় ছাড়ছে। কার কথা বলছো মিশু? ওই আগুন? কেন, আগুন ছাড়া আর আপনার কোনো ভাইস্তা আছে নাকি? সকালবেলায় গরু নিয়ে মাঠে ছেড়ে দিয়ে চুপ করে বসে থাকে, গরু কোথায় যাচ্ছে না যাচ্ছে, কার ফসল খাচ্ছে না খাচ্ছে কোনো খবর নাই। বসে বসে ভাবে মানে? বসে কি করে? বসে কি করে তা আমি কি করে জানবো? আমি যখনই যাই তখনই থেকে ভাবছে, আকাশের দিকে তাকায় তাকায় ভাবছে। আজ থেকে 3 দিন যাবত আমার ক্ষেতের ফসল নষ্ট করছে, বারে বারে 3 বার। এরপরে যদি আমার ক্ষেতের ফসল নষ্ট করে আমি কিন্তু আপনার গরু খড়ে দিতে বাধ্য হবো মুন্সি সাহেব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি রাগ করো না, আমি দেখছি দেখছি। শোনেন, একটা কথা বলি, আজ আপনার ভাতিজা আসলে আচ্ছা মতো সাড়াম দেবেন, তাই বলে গেলাম। ঠিক আছে। আসসালামু আলাইকুম। 3 দিন করে গরু তার ফসল খেয়েছে, তো খুবই অন্যায়। কাল এরকম একটা বাজে ঘটনা ঘটানোর পর তুই আমার বাড়িতে আসলি কোন সাহসে, কোন নিয়েতে? তুই মাস্টারের বাচ্চা কোরআনকার, তোর কি কোনো লজ্জা নেই? নির্লজ্জ কোথাকার। নির্লজ্জ না আমি, আমার লজ্জা আছে, সবকিছু তোরে খুলে বলবো। এর আগে তুই নজর আলীর দোকানে যাবি, তোরে আমি 1 কাপ চা অফার করব মালাই দিয়ে, সেই চা তুই খাবি, তারপর তোরে সবকিছু আমি খুলে বলবো। না বন্ধু, তোর মতো বন্ধুর সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। তুই একটা মেয়ে মানুষের জন্য আমার মতো বন্ধুর গায়ে হাত তুলেছিস। বন্ধু, বন্ধু সেই মেয়ের জন্য আবার তোর কাছে ছুটে আসছি বন্ধু। কিডা? মীরা তোরে আমার কাছে পাঠিয়েছে? যা যা, তুই মীরাকে যে বলে দে তুই আমার কলার চেপে ধরেছিস, তুই আমার গায়ে হাত তুলেছিস, আর হাত তুলে আমার চোখের মধ্যে মেরে তুই আমার ফেসের নকশা চেঞ্জ করে দিয়েছিস। আমার নায়ক হওয়ার স্বপ্ন তুই ভেঙে চুরমার করে দিয়েছিস লায়ন। দেখ বন্ধু, তোর কালার চেপে ধরেছি, এটা সত্য কথা। তোর চোখের উপর আমি বসান মেরেছি, ঠাসান দিয়েছি, এটাও ঠিক। এখন কথা হচ্ছে কি, সেম সাইডে তো তুই আমারে মারিছিস, কলার চেপে ধরেছিস, সেম চোখের মধ্যে তুই ঠাসান মেরেছিস, তাহলে পরে কি দাঁড়ালো? তুই আমারে মারিছিস, আমি তোরে মারিছিস, মাইনাস এ প্লাস, তোর 1 চোখ মাইনাস, আমার 1 চোখ মাইনাস, দুটোর সমান সমান, সেম সেম দোস্ত। প্লিজ দোস্ত, নজর আলীর দোকানে বসে 1 কাপ তুই চা খাবি, চল আমার সাথে। কিন্তু তার আগে তুই আমার একটা কথা কদিনি, হ্যাঁ? মারামারি হয়েছে আমাদের দুজনের মধ্যে, মীরা তোরে আমার কাছে পাঠালো, তার মানে মীরা আমাদের মধ্যে এন্ট্রি নিল কি করে? একটা কথা তোরে বলে দেই, যা কিছু হয়েছে সবার পিছনে কিন্তু মীরার একটা হাত রয়েছে। তুই আমার সাথে চল, নজর আলীর দোকানে যাই, সেখানে চা খাই, তারপর আমরা বাকি ডিসকাশন করবো। চল। তোর সাথে কোনো সম্পর্ক রাখার ইচ্ছে আমার ছিল না, মনে মনে ভেবেছিলাম আমি তোকে কাট অফ করে দিব। কিন্তু তুই যখন আমার বাড়িতে এসে আমার সামনে বসে আমার যাওয়ার জন্য রিকোয়েস্ট করতেছিস, তখন আমি না করতে পারতেছি না। চল দাঁড়া, যাওয়ার আগে একটা ওষুধ খেয়ে নি। আমার একটা ওষুধ দে, সেম কন্ডিশন, সেম মেডিসিন প্লিজ। পানি নিয়ে আয়। অনেক কাটাচ্ছে রে।
আচ্ছা নজর, এই রসপুরায় আমার হারান রে নিয়ে মেলা কথা হচ্ছে তাই না? হ্যাঁ, কথা হয়ে ভরে যাচ্ছে তো। পাবলিকের আর খায় দেওয়ার কাম নেই, তোমার হারান নিয়ে কথা কয়ে অস্থির হয়ে রয়েছে। এ তুই জানিস নে নজর, কাউরে তো বিশ্বাস করাতে পারতেছি না যে রশিদ খুনকার মিথ্যা চুরির অপবাদ দিয়ে আমার হারানের চাকরিচ্যুত করেছে। আচ্ছা, সকলে ধরে ধরে তোমার এই কথাটা বিশ্বাস করানোর দরকার নাকি? হ্যাঁ, তোমার মতি গতি তো ভালো ঠেকতেছে না কাকা। আর তুমি আমার দোকানে এই ঘন ঘন চা খেতে আসতেছো কিসের জন্য? এই চায়ের নেশা লাগলে কি করব? তাছাড়া একটু চিন্তা ভাবনা করতে গেলে তো চায়ের নেশা লাগবেই। তো চিন্তা ভাবনা করতে এত চা খাতে হবে কিসের জন্য? হ্যাঁ, তুমি আসলে দুশ্চিন্তা করতেছো। আচ্ছা, তোমার সাথে কি 2-1 দিনের মধ্যেই হেডমাস্টারের দেখা হয়েছে? দেখা তো হতেই পারে, দেখা হলে ক্ষতি কি? শোনো কাকা, তোমার কলম সাবধান করে দিচ্ছি। এই মনি কাকা আর ইসব মাস্টার এরা হচ্ছে জুরা বেজি, বুঝতে পারিস? তারে ধরে তারে কলম সর্বশান্ত করে তারে, বুঝতে পারিস? না, তুই মেলা বকিস নজর। এই তোর দোকানে থেকে আর চা খাতে আসা যাবে না। না থাক, আমি গেলাম, রাতে এসে চায়ের দাম দিয়ে যাবো। ওয়ালাইকুম আসসালাম। কি রকম আছো তোমরা? আমরা ভালো আছি, আপনি কি আছেন পরান কাকা? এটা কি রকম কথা কইলাম? ভালো না থাকলে এত দূর এসে চা খাচ্ছি? এখন পর্যন্ত ভালো আছে, 2 দিন বাদে থাকবে। অসুবিধা নেই, যার যার ভালো থাকা তার থাকে। এটা নিয়ে কোনো আলোচনা করার আমাদের কোনো দরকার নেই। এটা একসাথে তুমি সব চা দাও, ভালো করে সুন্দর করে বানাই দিবে। দুধ না লাল চা? আরে লাল চা খাই না, সব পুষ্টিহীন চা খাই না। দুধ চা দাও, যেটা আমাদের প্রোটিন থাকে, উপর দিয়ে যেন স্বর ভাষা থাকে। আমার বন্ধুর জন্য ভালো করে বানিয়ে দাও, তুমি একটু ডাবল মেরে দিও, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে হবে, অসুবিধা নেই। ঠিক মতো খালি করে ঠিক হয়ে যাবে। মুক্তার কি? আরে বরহান মিয়া, কি খবর? কিছু কবা? এ বিষয়টা নিয়ে অনেকে ভাবলাম, বুঝলে? বিষয়টা এখন কোন বিষয়টা দেবো? আরে ওই যে নজরের চায়ের দোকানে যে বিষয়টা নিয়ে তোমার সঙ্গে কথা হলো। নজরের চায়ের দোকানে? ও ওই তোমার ছেলের ব্যাপারে, হারানের ব্যাপারে, তাই তো? ওই যে রশিদ খনকারের দোকানে চুরি করে তার চাকরি নট হয়ে গেছে। আমার ছেলে চুরি করেনি মুক্তা। এটা তুমি চায়ের দোকানে বলেছো, সবাইকে বলেও বেড়াচ্ছ, কিন্তু রসপুরার লোকে কি বিশ্বাস করতেছে সেটা তুমিও জানো না, আমিও জানি। তুমি না জানলেও আমি জানি মুক্তা। গতকাল এসব মাস্টার রাস্তায় পেয়ে আমায় যা বললো তাতে তো আমার মাথা খারাপ হয়ে গিয়েছে। এসব মাস্টার, হেডমাস্টার সাহেব কি বললেন তিনি? তিনি বললেন, না 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 পরাণ পাঠান, ছেলের নামে চুরির অপবাদ দিছে ওই রশিদ খনকার। এটা কিন্তু অবহেলার জিনিস না। আচ্ছা, তুমি কি জানো হ্যাঁ, যে তোমারে নিয়ে লোকজন হাসাহাসি করছে? তুমি যতই তাকে কও যে হারান চুরি করিনি, তোমার সামনে তারা কথাটা বিশ্বাস করলেও আড়ালে আবডালে কিন্তু তোমারে নিয়ে কটু কথা করছে। তোমার কি মনে হয় এসব মাস্টার হারান চুরি করার ছেলে, পরাণ পাঠানের ছেলে চুরি করতে পারে? এই যে সেটা ধরো যে আমি জানি, কিন্তু আমাদের এই যে বয়রাকান্দি, মানে এই যে রসপুরা, কেউ তো বিশ্বাস করছে না। সবারই ওই একই কথা, চুরি যদি না করবি তাহলে খামাখা চুরির অপবাদ দেবে কেন? তুমি এক কাজ করো পরাণ পাঠান, ওই রশিদ খনকারের কাছে যাও, তারে যাই বলো হারান চুরি করিছে, এটা যেন সে প্রমাণ করে দেয়। তার কাছে আমি গিয়েছিলাম, বলেছি, কিন্তু সে বলে কি জানো, আমার মুকামের মার চুরি করছে, আবার আমাকেই প্রমাণ করতে হবে। এটা কি মগের মুল্লুক নাকি? এই তালি আর কি করবা, দেখো কোনোভাবে এটা প্রমাণ করতে পারো কিনা যে হারান চুরি করিনি। যদি সেটা প্রমাণ করতে না পারো তাহলে কিন্তু তোমার এই পাঠান বংশের পর যে সিলটা লেগে যাবে সেটা তো আর ঘোষাতে পারবা না। পরাণ মিয়া, তাই কলঙ্ক গোছানোর জন্য কিছু লাইন টাইন খুঁজে বলে? লাইন খুঁজতে গিয়ে তো মাক ছাড়া তার কাকো পেলাম না মুক্তার। মানে কি? মানে বুঝলে না, মানে হচ্ছে গিয়া আমি রশিদ খুনকারের বিরুদ্ধে মামলা করব, মামলা করে প্রমাণ করব খুনকার বড় না পাঠান বড়। আরে পাঠান বড়, পাঠান বড় কি বলতেছো তুমি? পাঠান আসছিল বেলুচিস্তান থেকে, আর খুনকার আরে ওগো উৎপত্তির তো কোনো ঠিকানাই নাই, জঙ্গলে জানে কোথায় কি হয়েছে। শোনো, তাহলে তুমি এক কাজ করো, কাল সকালে আমার বাড়ির পর চলে আসো, হ্যাঁ, তারপর আমরা দুজন ভাই আলোচনা করে একটা সিদ্ধান্ত নিই। মানে
তা খরচ খরচা কিরাম পড়বে? আরে দূর, মানহানির মামলা আর কত খরচ পড়বে? চলো জাতি জাতি কথা কই। এই মনে করো তোমার এই কোর্ট ফি আছে 1200 টাকা। এটা কিন্তু ভিডিও বিয়ে, এটা তো আরো কাম করো। কি হলো নজর আলী ভাই? এই তো হয়ে গেছে। চিনিটা একটু বেশি করে দিয়ে দাও। এটা তোমার বন্ধু। না বন্ধু খাও। আচ্ছা আমি একটা কথা বুঝতেছি না, তোমরা এরকম দুইজনই সানগ্লাস পরে চোখ ঢেকে বসে রয়েছো কি জন্য? দেখো নজর আলী ভাই, অনেক কথা আছে, সব সময় বলা যায় না, সিক্রেট রাখতে হয়। আমাদের এই সানগ্লাস পরার পিছনে অনেক ইতিহাস, অনেক ভূগোল, অনেক পলিটিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, এগুলি না শোনার চেয়ে তুই বরং চা বেছো, সেটাই ভালো। শুনতে গেলে তোমার ব্যবসা নষ্ট হয়ে যাবে। বুঝছি। লায়ক, জ্ঞানের কথা বাদ দিয়ে ক, তোর এই দোকানে আইনে চা অফার করার কারণ? না সেটা মানে তুমি তো রাগ বন্ধু, তুমি তো রাগ করো না বন্ধু, বলো তুমি রাগ করো না, প্লিজ কও রাগ করো না। রাগ করছি কি করিনি সেটা না হয় পরে করছি, কিন্তু চোখের টাটা নিতে মাঝে মাঝে তোর উপর রাগ হচ্ছে। না না ঠিক আছে, সেটা আমি বুঝতে পেরেছি, আমারও লাগিয়েছে, কিন্তু তুমি আমার ক্ষমা করেছো কিনা কও, ক্ষমা করেছো? এই তুই কি শুরু করেছিস কদিনই? হ্যাঁ, জোর করে কি তুই আমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিবি নাকি? আর আমার এই সময় আমি তো তোকে মেরেছি, ক্ষমা যদি চাইতে হয় তাহলে তো আমারও ক্ষমা চাইতে হবে তোর কাছে। না সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে কি আমার ক্ষমা চাওয়ার দরকার নেই, আমার কাছে কোনো ক্ষমা চাওয়ার দরকার নেই। কথা হচ্ছে মীরা যদি তোমার জিজ্ঞেস করে তাহলে করে তুমি কবা আমি তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছি, বাস হয়েছে। ও তার মানে বুঝতে পারিছি, যত ঘটনাই ঘটুক এর পিছনে একটা নারী চরিত্র আছে, তাই না? ইসরে এই নজর আলী ভাই, প্লিজ প্লিজ প্লিজ, এরকম একটা সিরিয়াস মোমেন্টে তুমি এর বা হাত দিও না তো, ঢুকে পড়ো না তো, আমরা একটা সিরিয়াস মোমেন্ট আছে। বন্ধু তুমি আমার ক্ষমা করেছো, কম না বন্ধু, ক্ষমা করেছো আমারে, কম মাফ করে দিয়েছো প্লিজ। কিন্তু মীরা তোরে আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য পাঠাবে সেটা তো আমি বুঝতে পারতেছি না লায়ক। সেটা আমিও বুঝতে পারিনি আপেল। হয়েছে কি, ওর পলিটিক্যাল সায়েন্সের নোটগুলি দিতে গিয়ে, গাইডটা দিতে গিয়ে হঠাৎ করে ও খেয়াল করলো যে আমার চোখের নিচে কালচে দাগটা, তখন জিজ্ঞেস করলো। না লাগবে, তোমার ইরাম গোয়ার তুমি আমি মেনে নিতে পারলাম না। সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে তুমি আপেল ভাইয়ের উপর ইরাম চড়াও হবা, এটা আমি মেনে নিতে পারলাম না। মীরা তুমি কারে তুমি সামান্য ঘটনা বলতেছো? তোমার কাছে ঘটনা সামান্য হতে পারে, এটা আমার কাছে সামান্য ঘটনা না। তুমি কলেজ থেকে আসতেছো, তোমার একা পায়ে ও তোমার চোখ নিয়ে প্রশংসা করেছে, এই জন্য তুমি তার প্রতি দুর্বল হয়ে গিয়েছো। এটা আমার কাছে সামান্য বিষয় না, সামান্য হতে পারে না। আমি কি তোমাকে বলেছি যে আমার চোখের প্রশংসা করায় আমি আপেল ভাইয়ের প্রতি দুর্বল হয়ে গেছি? কি আমি কি বলেছি? কিন্তু তুমি তো আমারে বলেছো আমি প্রশংসা করার ক্ষেত্রে যদি ওয়ার্ড শর্টেজ পড়ে সেটা জন্য আমি আপেলের কাছ থেকে কর্জ নেই, তুমি বলনি? তার মানে এই না যে আমি আপেল ভাইয়ের প্রতি দুর্বল হয়ে পড়েছি। তুমি তো বলেছো যে আমার সামনে আসলে তুমি ভাষা খুঁজে পাও না, তোমার ওয়ার্ডে শর্টেজ পড়ে যায়, তাই তো আমি আপেল ভাইয়ের নাম বলেছি। তাই কি তুমি গুন্ডামি করবে? সে তোমার চোখের প্রশংসা করেছে, চোখের বর্ণনা দিয়েছে সুন্দরভাবে, এই জন্য আমিও তার চোখ টার্গেট করেছি। যাকে সেটা বলার জন্য আমি এখানে এসেছি। তুমি যাই বলার জন্য এসে থাকো, এই মুহূর্তে আমি তোমার কোনো কথা শুনবো না। আগে যে তুমি আপেল ভাইয়ের কাছে ক্ষমা চাবা, তারপর আমি তোমার সব কথা শুনবো। কিন্তু সে তো আমার চোখ খাম করে দিয়েছে। লুক মাই আইস, দিস ইজ বিলাক, টোটালি বিলাক। তালি পরে আমি কি করে তার কাছে মাফ চাবো? অসম্ভব, পারবো না। সেটা কিন্তু আমার দেখার বিষয় না। তুমি আপেল ভাই নিয়ে নজর আলীর দোকানে এক কাপ চা খাওয়াবা, তারপর তার কাছে ক্ষমা চাবা। এটা হলো তোমার পরবর্তী করণীয়। আমার করণীয় যেটা সেটা মনে করো যে আমি পালন করবো, মনে করো যে করলাম। এখন তোমার করণীয় যেটা সেটা তুমি পালন করবে কিনা ওটা বলো বন্ধু, মাই ডিয়ার ফ্রেন্ড প্লিজ। আমার করণীয় কারণ কি? তোমার হয়ে মীরার কাছে গিয়ে তোমার ভালোবাসার কথা জানাবো, সেটাই তো আমার করণীয় কারণ। তাহলে শোনো, মীরা যখন কলেজ থেকে ফিরে আসবে তখন তুমি তারে গিয়ে বলবা যে আমি তোমারে নজর আলী ভাইয়ের দোকানে এসে সুন্দর করে চা খাইয়ে এই যে মাইরেছে, যে কালা দাগটা তোমার মাইরেছি, ওটার জন্য নিঃশর্ত ক্ষমা চাইছি, বাস শেষ। ওলায় তাহলে মীরা তুমি কি বলতে চাও সেই কথাটা তো পরিষ্কার করে বলতেছো না। সেটা জানি তোমার কোনো লাভ আছে নজর আলী ভাই? মীরার দাবির প্রেক্ষিতে আপেল নিয়ে তোমার দোকানে চা খেতে আসছি, সেই জন্য বিষয়টা তোমার সামনে ওপেন ডিসকাশন করতে আমরা বাধ্য হচ্ছি আর কি। করতে যদিও চাচ্ছি না, তারপরে করতে হচ্ছে। যাকে যতটুকু জানিস ততটুকু জানি, খুশি থাকো।
আমার আব্বা আসলে বা মীরার আব্বা আসলে তাকে বলবে না, ঠিক আছে? দেখো লায়ন, এই কথা আমাকে স্মরণ করানোর তো তোমার কোনো দরকার নেই। এই নজর আলীর দোকানে এই গ্রামে সকলে বসে যার যার পেটের কথা কয়। এই নজর অনেকেরই হাঁড়ির খবর জানে, কিন্তু কোনোদিন এক কানের কথা আর এক কান করেনি। এটা নজরের চরিত্রের মধ্যেই পড়ে না, বুঝতে পারিস? তাই শুনে খুব খুশি হলাম, এরকম হলি পরেই ভালো। তো বন্ধু আপেল, চলো যাই, মীরার জন্য তো আবার রাস্তার মধ্যে ওয়েট করতে হবে। আসো চলো। বস, তুই এটা কি করলি? হ্যাঁ, এরকম আনফ্যাশনেবল ড্রেস পরে আমি মীরার সামনে গিয়ে খারাপ, হ্যাঁ? আপেল, তুই কি করছিস? তুই ফ্যাশনেবল না আনফ্যাশনেবল এটা তুই ভাববি কিসের জন্য? মীরার সামনে দাঁড়াতে গেলে সেটা আমি ভাববো কোনটা স্মার্ট, কোনটা আনফ্যাশনেবল, কোনটা ফ্যাশনেবল। তুই কি জন্য ভাববি দোস্ত? বন্ধু, তোকে নিয়ে আমি পারি না, বুঝতে পেরেছিস? ওরে শোন, মেয়ে মানুষের সামনে গিয়ে সবসময় ফ্যাশনেবল ড্রেস পরে খারাপ। আর এটা হচ্ছে মেয়েকে সম্মান করা, বুঝতে পেরেছিস? খারাপ, আমি বাড়ির থেকে পোশাকটা চেঞ্জ করে আসতেছি। আচ্ছা লায়ন, এই তোমাদের মধ্যে হিরো কিটা আর ভিলেন কিটা আমি তো বুঝতেই পারতেছি না। সেটা তোমার জানি কোনো লাভ নেই, বুঝে কোনো লাভ নেই। এই গ্রামের মধ্যে নায়ক একজনই, সেটা হলো লায়ন। টাকা পরে দিবানি। বাবা রে বাবা। মিন্টু। জি স্যার। শোন, আমার একটা কাজ করে দিতে পারবি তুই? কি কাজ স্যার? গুপ্তচুরি কাজ। এই, তোরা কিন্তু আবার কাউরে কিছু বলিস না। জি না স্যার। শোন, কাজটা হলো তুই আমার কাছে প্রাইভেট পড়া শেষ করে নজরের চায়ের দোকানে যাবি, যাই দেখবি সেখানে বহর মাদক আর আগুন বসে বসে চা খাচ্ছে কিনা। স্যার, যদি চা খায় তাহলে কি করব? তাহলে যেটা করবি সেটা হলো যে ওরা চা খাওয়ার পর কনে যায়, কি করে না করে, এগুলো সব তুই খেয়াল করবি। খবরদার, এটা কিন্তু গুপ্তচুরি কাজ। কেউ যেন ট্রেন না পায় যে তুই ওকে ফলো করতেছিস। না স্যার, গুপ্তচুরি কাজ করার আমার অভ্যাস আছে। আমার মা মাঝে মাঝে আমার আব্বার পিছনে গুপ্তচুরি করতে পাঠাইতো। এই, তোরা হাসিস কি? হ্যাঁ, এটা কি হাসির কথা? শোন, এটা হচ্ছে গুপ্তচুরি কাজ। যদি শুনি যে কেউ কাউরে বলেছিস, তাহলে কিন্তু তোরা সব কয়টা পরীক্ষায় ফেল মারবি। নে, আর ট্রান্সলেশন কর। কিরে, তোর গরু নাকি তিনবার বিশুমুল্লার খ্যাত খেয়েছে, কথাটা কি সত্যি? এই, মানুষের খ্যাত খাওয়ানোর জন্য কি তুই খালি করিস? হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে বড় চাচা। আমার ভুল হয়ে গিয়েছে বড় চাচা। এই, তোর ভুলের জন্য বিশুমুল্লার মতো লোক আমার উপর দিয়ে কথা কয়, চটাক চটাক করে কথা কয়, চোখ রাঙিয়ে। আমার মান সম্মান তো তুই নষ্ট করে দিলি, মানুষের কাছে আমাকে নিচু করে দিয়েছিস। আর ভুল হবে না বড় চাচা। আর ভুল হবে না বড় চাচা। এই, রাখালি করতে যায় নাকি তুই বসে বসে থাকিস? বসে বসে কি করিস? এই, বসে বসে রাখালি হয়? হ্যাঁ, বসে বসে কার সরকার করাস? কার সরকার করাস? যদি তোর নামে কমপ্লেন শুনি, তাহলে তোর হাড্ডি মাংস সব এক করে দেবো, কয়ে দিলাম। তুমি আর কি দেখতেছ এখানে খাড়ায়? তুমি কি দেখছো? চাপ। তোর বড় চাচা বলে তো কাদর করে, খুব স্নেহ করে, এই বুঝি তার নমুনা? আদর যে করে আর স্নেহ যে করে, সেই তো শাসন করবে বড় মা। যখন দরকার পড়ে তখনই আদর করে, আর সবসময় তো শাসন। আজ পর্যন্ত তার হাতের কতগুলো চর তোর গালে পড়েছে, তুই কি হিসেব করতে পারবি? মুরব্বী একজন শাসন করেছে, সেটাও কি হিসাব করে রাখতে হবে? আচ্ছা, একটা কথা সত্যি করে কত বাপ, তোর বড় চাচা কি তোর কোনো তাবিজ ব্যবহার করতে দিয়েছে? কোনো পানি পড়া, কোথাও নিয়ে যে কোনো ঝাড়ফুঁক? এসব কি জিজ্ঞেস করতেছেন বড় মা? বড় চাচা এইসব করতে কেন যাবে? বড় চাচা এইসব করেনি।
এই নে দুপুরের চায়ের টাকাটা নে। আর এখন আর এক কাপ চা দিয়ে দেখিনি। কাকা আমি যে চা বন্ধ করে দিছি। এই এটা কি কর? তুমি বসো, ঠান্ডা হও, তোমাকে নিয়ে আমরা কথা করছিলাম। সবাই তো এখন আমাকে নিয়ে কথা করছে রে নজর। আমার ছেলের নামে চুরির অপবাদ, কথা তো কবেই। আমিও মামলা করে প্রমাণ করে ছাড়বো খুনকার বড় না পাঠান বড়। ওই করো, কিটা বড় সেটা প্রমাণ করো। এই বড় প্রমাণ করবে যা তোমার কি দশা হবি না একবার ভাবিছা? কি এই যে তোমার এই কেস চলা বেরলি এই টাকা কোনে পাবে না? নগদ টাকা তো তোমার নেই অত। তুমি এই অস্থাবর স্থাবর যা সম্পত্তি আছে সব বেচে কেস চালান লাগবে নি। আর এই জমি কিনবি নি খারাপ না জানো? কিডা? তোমার দয়া দেখায় আমার এই মুক্তার কাকা আর হচ্ছে হেডমাস্টারের কাছে টাকা লিয়ে ফেলেছ না এর মধ্যে। ওই দিনার দায়ে তাকে রেজিস্ট্রি করে দেয়া লাগবে না। তারপর কি হবে নি? ফকির হয়ে যখন পথে পথে ঘুরবে না তখন ঠিকই প্রমাণ হবি নি কিডা বড়, পাঠান বড় না খুনকার বড়। বুঝতে পারতেছ না? এইটা তুমি কি কও নজর? কি কব আমার তো দেখে বোঝো না? আমার তো তাও জমি জমা ছিলে, তোমার আছে অত? মা কি হয়েছে? হ্যাঁ কি খুঁজতেছো তুমি? তাবিজ খুঁজতেছি। তাবিজ? কিসের তাবিজ? যে তাবিজ দিয়ে তোর আব্বা আগুনটা বশ করে দিয়েছে। তুমি কি করে জানলে আব্বা ছোট্ট ভাইয়ের তাবিজ দিয়ে বশ করে রেখেছে? তুই বশ না করলে ছেলেটা এরকম হবে কেন? ওর কি জ্ঞান বুদ্ধি নেই? ও কি কিছুই বুঝতে পারে না যে ওর বড় চাচা ওরে নিয়ে খেলা করতেছে? কথায় কথায় মারধর করে, তারপর ও বলে যে ওর বড় চাচার মতন নাকি দুনিয়াতে মানুষই হয় না। মা তুমি এর মধ্যে ঢুকো না তো, খামাখা ঝামেলা বাড়বি না, অশান্তির শেষ থাকবি না। শোনো, তুমি খেয়াল করোনি তুমি যখনই ছোট্ট ভাইয়ের নিয়ে আব্বার সাথে কথা বলতে গেছো আব্বা কিরম করে খেপে উঠেছে? মান সম্মানের ভয়ে অনেকদিন অনেক কিছু মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু ছেলেটার কষ্ট এখন আর আমার সহ্য হচ্ছে না। তোর আব্বার ভাব সব তুমি বুঝতেছি, মনে কর যে কোনো সময় তোর আব্বা তারে খুন করতেও বাঁধবে না। মা তুমি এর মধ্যে ঢুকলে বিষয়টা আরো জটিল হয়ে যাবে, তখন ঝামেলায় পড়ে যাবে। শোনো তুমি এক কাজ করো, তুমি মুখ বুঝেছিলে মুখ বুঝে থাকো, আর ছোট্ট ভাইয়ের জন্য বেশি বেশি করে দোয়া করো। আমি তো প্রত্যেকদিন সকালবেলা ছোট্ট ভাইয়ের জন্য অনেক দোয়া করি। দোয়া তো সে 10 বছর ধরেই করতেছি, কিন্তু দোয়ার সাথে তো দাওয়াও লাগে। আমি আজ এরকম করে হোক খুঁজে বাইর করবো কিসের শক্তিতে তোর আব্বা আগুনটা বশ করে রেখেছে। মা তুমি যাই করো একটু সাবধানে করো, আব্বা যেন গুন্ডা করে টেন না পায়, বুঝতে পারছো? তুই যা, আমি কি তোমার সাহায্য করবো? সাবি লাগবি না, যা। মীরা একটু জানালাটা খুলো তো প্লিজ। মীরা প্রতিদিন আমার জানলার মধ্যে এরকম টোকাটুকি দিলে আমার পড়াশোনার কি হবে লায়ন ভাই? আল্লাহ, তুমি কি বলতেছো? প্রতিদিন মানে তোমার সাথে কথা হলো তো 4 দিন আগে, যেদিন তুমি কলেজ থেকে বিকালবেলা ফিরছিলে। মানে আপেল তোমার সাথে দেখা হলো, বললো যে তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে, মানে আমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে। এটা তো 4 দিন আগে কথা হয়েছে। এরপরে তোমার কাছে সাথে আর কথা হয়েছে, মানে টোকা দিয়েছি আর জানলার মধ্যে বললো তুমি বলো। জানলার টোকা দিছো কি দাও না সেটা জানার আমার দরকার নাই, সেটা তুমিই ভালো জানো। কিন্তু এই টোকা দেওয়ার দরকারটা কি? দরকার না থাকলে কি তোমার জানালা এসে আমি টোকাটুকি করি বলো? দরকারটা কি শুনি। তার আগে মীরা বলো তুমি কেমন আছো? কলেজ কি ঠিকমতো চলতেছে? টিচাররা কি টিচিংটা ঠিকমতো দিচ্ছে? যখন দেখা হয় তখনই একই কথা বলো। তোমার কলেজ কিরাম চলতেছে, টিচাররা ঠিকমতো টিচিং দিচ্ছে কিনা। আচ্ছা এটা জানি তোমার কি কাজ? সাক্ষাতে এসব জিজ্ঞেস করে একটা আদবের ব্যাপার, তাই করি। এখন তুমি যদি এসব জিজ্ঞেস করলে মাইন্ড খাও, তাহলে পরে করবো না। হ্যাঁ আমি মাইন্ড খাই। এবার কও তো তোমার এই টোকাটুকির মাঝে যাটা কি? হ্যাঁ বলবো, সত্যি বলবো মীরা, কিন্তু বলতে গেলে তো আমার ভাষাটা হারাই ফেলি, মানে আমার ওয়ার্ড শর্টেজ পড়ে যায়। যা বলতে চাই সেটা আসলে বলতে পারি না, বুঝতে পারিস? এই একটা জায়গায় তোমার সাথে আপেল ভাইয়ের পার্থক্য। তুমি আমার সাথে যখন কথা কও তোমার ওয়ার্ড শর্টেজ পড়ে যায়, আর আপেল ভাই আমার সাথে কথা বলতে গেলে তার মুখ দিয়ে যেন খই ফোটে। আজকে কি বলেছে জানো? বলেছে ওগো মেয়ে তোমার হাঁটার ছন্দে সারা ধরাধাম যেন নাচে। আহা কি সুন্দর ডায়লগ। আপেল আবার তোমার হাঁটা নিয়ে প্রশংসা করেছে, বাণী দিয়েছে।
শোনো, আপেল ভাই আমার হাঁটার প্রশংসা করেছে বলে তুমি আবার যেন তার পা ভেঙে দিও না। থাকবে না, বন্ধ করে দাও। এই মা, ওটা হাওয়াজপুর যাবো। আরে ওই যে সুব্রত নামে একজন নায়ক আছে না, শুনিছো? তার নাম শুনিছো না? ওই যে চণ্ডীদাসের রজকিনী ছবি করেছে, সেটা তো দেখেছো মা? সে নাকি হাবাসপুরে এক আত্মীয়ের বাড়িতে বিয়ে খাটিয়ে আসবে। তো ভাবলাম একটু দেখা সাক্ষাৎ করি, দেখা সাক্ষাৎ করে যদি কিছু একটা হয়, একটু কথাবার্তা কই আর কি, এর জন্য যাবো মা। হাবাসপুর গেলে তো ভালোই, আমাকে একটু পুটিবাড়ি নিয়ে যাবি? হাবাসপুর থেকে তুই যখন ফিরে আসবি তখন আসার সময় আমাকে নিয়ে আসিস। পুটিমারি যাবা? মা পুটিমারি যায় কি করবা? সেখানে তো আমাদের কোনো আত্মীয় স্বজন নেই। ওই যে ধলা ফকিরানির নাম শুনিস নেই? আমি তার সাথে সাক্ষাৎ করতে যাব। ধলা ফকিরানি? ও তাবিজ কবজ করে, তার কাছে গিয়ে তুমি কি করবো মা? ও তো তোর শোনার দরকার নাই। শোনে, তোর আব্বাক কিন্তু এই কথাটা বলা যাবে না, সেটা মনে রাখিস। ও আব্বাক বলা যাবে না? না আচ্ছা ঠিক আছে, যাও। ওই হাবাসপুরে যাওয়ার পথে পুটিমারি তোমাকে নামাজ হয়ে যাবো না, ধলা ফকিরের বাড়ি। হ্যাঁ মা, এটা ধর তো, একটু চুলের প্যাটার্নটা ঠিক করে নিই। চুলের প্যাটার্নটা ঠিক আছে না মা? আরে হয়েছে, চল তো। ঠিক আছে। কি রে, আসামি কি ধরতে পেরেছিস? আরে না রে, কি করে ধরবো? আমি তো কখন থেকে অপেক্ষা করতেছি, ঘরের থেকে 1 সেকেন্ডের জন্য বার হইনি, তারপরেও তো কাউরে দেখতেছি না। আজকে আমি বাইর করেই ছাড়বো কে আমার এই রজনীগন্ধা দিয়ে যায় আর কে এই সিটকুট দিয়ে যায়। আচ্ছা তুই এক কাজ কর, তুই একটু বয়, আমি আসতেছি। হ্যাঁ, আর যদি কাউরে দেখিস সন্দেহজনক, হ্যাঁ, ঘরের মধ্যে প্রবেশ করেছে, দরজা কোনো মাছিও যদি প্রবেশ করে, তুই আমার চিৎকার করে ডাক দিবি। খুব ভালো করে নজর রাখবি কিন্তু। আরে দূর, চিৎকার করলে সবাই জানতে পারবি না। কেউ জানবে না, বাড়িতে তো কেউ নাই। এই যে মা আর মিয়া ভাই গেছে হচ্ছে পুটি বাড়িতে, আর আব্বাজান গিয়েছে হেড স্যারের কাছে, আর ছোট্ট ভাই গরু চড়াতে গিয়েছে। আচ্ছা গেলাম তাহলে, তুই চিৎকার দিস। হ্যাঁ আচ্ছা যা। আঙ্গুর শিগগির ঘরে আয়। এই আঙ্গুর, কি হয়েছে? আসামি ধরা পড়েছে? হ্যাঁ কি হয়েছে? আসামি উপরে? কি এই রজনীগন্ধার স্টিক আর এই যে সিরকুট কখন চলে দিয়ে গেল? হে আঙ্গুর, তুই যখন বাইরে গেলি তখন আমি এদিক ওদিক দেখছিলাম, হঠাৎ করে উপর দিকে তাকাই দেখি এটা ঝুলছে। হায় খোদা, আমার সাথে এটা কি শুরু হয়েছে? এখন আমি কি করব? তারপরে আমি যখন ঘুমিয়েছিলাম তখন কেউ এটা ঝুলিয়ে দিয়ে গেছে। ঘুমাও, আরো বেশি করে জানালাটা খুলে ঘুমাও। আরে জানালাটা খোলা থাকলে ওইখান দিয়ে তো এটা ঝুলানো সম্ভব। কি করব? যে গরম পড়েছে, জানালা না খুলে ঘুমানো যায়, গরম লাগে না? সেটা তো পারা লাগবে। দাঁড়া, আমি পারি। তুই পারবি না, দাঁড়া। করতলে গ্রহণ করো রজনীগন্ধা খানি, তোমার প্রতি এটা আমার নীরব হাতছানি। বাপ রে বাপ, এটা তো একেবারে রবীন্দ্রনাথ ঠাকুরের চাইতেও কঠিন ছন্দ। এটা যেই করে থাকো, তোরে ভালোবাসে তারপরে করেছি, আমার কোনো সন্দেহ নেই। ভালোবাসি পরপর 7 দিন এই ঘটনা ঘটেছে, এখনো পর্যন্ত সেই অপরাধীরে খুঁজে পাচ্ছি না। থাক, আসামি ধরার কোনো দরকার নাই। আসামি যে একজন রুচিবান মার্জিত ভদ্র সন্তান, তাতে আমার কোনো ডাউট নাই। সামনাসামনি না এসে ভূতুরে কাজ কারবার করতেছে, এই সে আবার ভদ্র সন্তান হয়ে গেছে। খালি ভদ্র না, শিক্ষিত ছেলে, পড়াশোনা জানা ছেলে না হলে এরকম ছন্দ মিলায়ে জীবনেও সে লিখতে পারতো না। তুই চুপচাপ তার রজনীগন্ধা গ্রহণ করে যা, একদিন দেখবি ঠিকই সে ধরা দিয়েছে। করতলে গ্রহণ করো রজনীগন্ধা খানি, তোমার প্রতি এটা আমার নীরব হাতছানি। নে বান্ধবী, তোর ভুতুরে প্রেমিকের এই চিরকুট আর রজনীগন্ধা তোর করতলে গ্রহণ কর। তুই কি আমার সাথে ইয়ার্কি মারতেছিস? আমার মেজাজটা গরম লাগতেছে। সে আমার সাথে সামনাসামনি দেখা করে না, এরকম ভুতুরে কাজ কারবার করে। আমার মনের মধ্যে কিরম জানি ঠেকতেছে না। বাহ, একটু অপেক্ষা কর, ঠিকই তার দেখা পাবি। আসতেছে।
তা আমি মানে চান্সটা কি করে নেবো মানে বুঝতে পারতেছি না। চুপ করে তো, আমি দেখতেছি তো, দাঁড়া না। আরে দেখতেছো মানে কখন থেকে তো দেখতেছো করতেছো, এদিকে সুব্রত ভাই চলে গেলে তো আমরা। আচ্ছা শুনে, তুই একটু কাক দাইকে জিজ্ঞেস কর যে ধলা ফকিরানি বাড়িটা কোন দিকে। কি করছো মা? তুমি ধলা ফকরানির বাড়ি চেনো না? এটা কি করছো? আরে আমি চিনবো কিরম করে? আমি কি কোনোদিন এসেছি নাকি? আমি শুনলাম যে ধলা ফকিরানি তুকতাকের নাকি অনেক পাওয়ার। তাই নাকি? এতক্ষণে তো 12টা বাজে গেল, কারাও দেখি কাউরে পাই কিনা জিজ্ঞেস করে দেখি। ওই যে একটা ছিল, ওই যে হ্যাঁ? ডাকবে, ওই যে ডাকবে। আসি। থাম। ভাই দাঁড়ান, আপনি কি আমার একটা হেল্প করতে পারেন? মানে বলছিলাম যে ধলা পোকরানি ডিসপেন্সারিটা কোন দিকে বলতে পারেন ভাই? ওটা তো ডিসপেন্সারি না, ওটা হলো দাওয়াখানা। দাওয়াখানার নাম হলো ফকিরানি মহল। এই একটু সামনে আগান, নাক বরাবর যান, পাওয়া যাবেন। অনেক সাইনবোর্ড আছে একটা, দেখবেন। থ্যাংক ইউ ভাই। আচ্ছা thank you. ধন্যবাদ। কি হয়েছে? আপেল বাড়ি আছে? না, আমি ভাই বাড়িতে নেই, উনি পুটি মারি গিয়েছে। সেখান থেকে হাবাসপুরে যাবে। হাবাসপুরে ওই যে প্রাক্তন নায়ক আছে না সুব্রত, উনি বেড়াতে এসেছেন, ওনার সাথে দেখা করতে গিয়েছে। তোমার ভাই তো হতে চেয়েছিল নায়ক, কিন্তু কাজ শুরু করে দিয়েছে ভিলেনের মতো। দেখেন লায়ন ভাই, এই যে নায়ক হতে হলে ভিলেন গিরিও শিখতে হয়। আপনি ওই যে নায়ক জসিম আছেন না, তার কথা চিন্তা করে দেখেন, উনি কিন্তু প্রথমে নায়ক ছিলেন না, প্রথমে ভিলেন ছিলেন, ভিলেন থেকে নায়ক হয়েছিলেন। বাহ বাহ, ভালোই ভাইয়ের তো খুবই দালালি শুরু করে দিয়েছো, এক্সপার্ট। তুমি তোমার হাঁটার ছন্দে যেন সারা ধরাধাম নিচে ওঠে। সুইট। আচ্ছা লায়ন ভাই, এটা কি বড় ভাইয়ের বন্ধুর মতো আচরণ হলো নাকি? আপনি হঠাৎ মুড চেঞ্জ করে এরকম রোমান্টিক স্টাইলে আমার সাথে কথা বললেন কিসের জন্য? প্রতিশোধ নিলাম। এইবার আমার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে গিয়েছে। আমি শিওর আমার রুমে প্রতিদিন রজনীগন্ধা লায়ন ভাই দিয়ে যায়। এতদিন তো বসে বসে ভাবছো, আজ তো দাঁড়ায় ভাবা শুরু করছো। ওই যে গরুতে খেতে ধান খেয়ে যাচ্ছে, তুমি দেখছো? কাকা আপনি কিছু মনে করবেন না, আমি এখন নিয়ে আসতেছি। ছোট ভাই, আঙ্গুর তুমি কি কাজে? কি কাজে মানে? তুমি আজ পর্যন্ত আমার আসামি ধরে দিতে পারলা না। আজকেও তোমার কাছে রজনীগন্ধা আমার ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়ে গিয়েছে, সাথে একটা সিরকুট, সেখানে লেখা করতলে গ্রহণ করো রজনীগন্ধা খানি, তোমার প্রতি এটা আমার নীরব হাতছানি, এটা লিখে দিয়েছে। যাই বলো আঙ্গুর, কবিতার লাইন দুটো কিন্তু খুব সুন্দর লিখেছে। তা অবশ্য ঠিক বলেছো, কিন্তু আসামি খুঁজে না পেলে সুন্দর ছন্দ দিয়ে আমি কি করব বলো? তারে ধরতে পারলে কি করবা? তাকে খুঁজে পেলে কি করব সেটা আমার মনের মধ্যে থাকে। শোনো ছোট্ট ভাই, আমি কিন্তু লায়ন ভাইরে সন্দেহ করতেছি। তুমি এক কাজ করবা, তুমি আজকে বিকেল থেকে কাল সকাল পর্যন্ত লায়ন ভাইরে ফলো করবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, করব। আচ্ছা আঙ্গুর,
তুমি তো আর আগের মতো ভবিষ্যৎবাণী করো না। সে তো ছোট্টবেলায় দুষ্টামি করে করতাম, সে কথা তুমি এখনো মনে রেখেছো ছোট্ট ভাই? তোমার কোনো কিছু আমি ভুলি না আঙ্গুল। আচ্ছা, আমার ভবিষ্যৎটা একবার বলো দিনি। তোমার ভবিষ্যৎ? তোমার ভবিষ্যৎ তোমার নিজের হাতে, সেটা আর কেউ বলতে পারবে না ছোট্ট ভাই। ভুল বলেছি, তোমার ভবিষ্যৎ আব্বার হাতে। আব্বার কাছ থেকে তোমার ভবিষ্যৎটা নিজের হাতে নেওয়ার চেষ্টা করো ছোট্ট ভাই। আমার বাড়ির কাল ছাপড়ে আমার দোকানের কর্মচারী দুধ কলাকে পুষতেছে। আমি এর ব্যবস্থা নিচ্ছিলাম, তোমরা আমার কিছু করতে দিলে না, তোমরা মানা করলাম। অথচ 4 দিন হয়ে যাচ্ছে, তোমরা কিছুই করতে পারলে না। না পেলাম মণিমুক্তারের কোনো বুদ্ধি, না পেলাম মাস্টারের কোনো খোঁচা। আরে তুমি তো অস্থির হচ্ছ ওকে। আরে তুই চিৎকুর করতেছ ওকে, একটু নিচু গলায় কথা বলতে পারো না? নিচু গলায় কথা না করলে তো তোমার স্ত্রী সব শুনিয়ে ফেলবে রে। ও টুকু, এটা তো আমার বাড়ি, শুনলি তো আমার স্ত্রী শুনবে নাকি রে? ও কিন্তু আমার তো স্ত্রী নেই। আরে আমার স্ত্রী যাতে না শুনতে পারে সেজন্যই তো তোমার এখানে বসা। তা মণিমুক্তার, বলো দেখি কি ব্যবস্থা নিলে? ওই যে বহর মাইতের বাড়িতে নাকি আগুন মুন্সি গোপনে বসে লেখাপড়া শিখে। তার মানে আমি যারা মূর্খ বানায় রাখেছি সে আসলে মূর্খ না। এত চিন্তিত হবেন না মুন্সি সাহেব, শোনে বুদ্ধিটা বের করেছে আমি, পোক মেরেছে হেড স্যার। মানে পুটিমারি ধলা ফকিরের ধনান্তরি আনতে হবে। কেন ধলা ফকিরের ধনন্তরীতে কি করতে চাচ্ছ? ধলা ফকিরের ধনন্তরীর গুণ এমনই যে নরমাল মানুষে অ্যাবনরমাল করে ফেলতে পারে। তার গাছটার গুণে আদমরে উন্মাদ বানায় ফেলতে পারে। আরে বাসে, খুব ভালো একটা বুদ্ধি বাইর করিস তো। তার মানে তোমরা কি তাহলে ওই বহর মাইলতে উন্মাদ বানায় ফেলতে চাচ্ছ? আরে না, বহর মালেতে উন্মাদ বানায় আপনার কি লাভ? উন্মাদ বানাতে হবে আপনার ভাসতে আগুনকে। শুনে, আগুনকে যদি পুরা উন্মাদ বানায় ফেলতে পারি তাহলে তার সম্পত্তির অর্ধেক ভাগ বঞ্চিত করতে আপনার আর কোনো অসুবিধা হবে না। তাহলে শোনো, ওই বহর মাইলতেও ওই ধন্বন্তরী সেবন করায় দাও, যাতে করে সে উন্মাদ হয়ে পথে নামে। বুঝলে, আগুন রে তার বাড়িতে গোপনে লেখাপড়া করার সুযোগ দেওয়ার অপরাধে এই হলো গিয়ে তার শাস্তি। সমস্যা আছে মসি সাহেব, হেড স্যারের কাছ থেকে শুনে নেন সমস্যাটা কি। না মানে হচ্ছে কি, ওই যে বহর মাইলতে প্রতি রাতে তোমার ভাইস্তেরে 1 গ্লাস করে দুধ খাওয়ায়। এখন যেটা করতে হবে, ওই ধলা ফকিরের ধন্বন্তরী ওই দুধের মধ্যে খুব কৌশলে মিশাই দিতে হবে, দিয়ে তোমার ভাইস্তে আগুন দিয়ে খাওয়াই দিতে হবে। জগতের কেউ কোনোদিন জানতেও পারবে না। আরে বাসি, তোমরা দুইজন মিলে তো বিরাট ভিলেজ পলিটিক্স তৈরি করে ফেলেছো। এরকম তো বুদ্ধি করতে দেখেছি সিনেমার মধ্যে, কিন্তু বাস্তবে যে আমার এটা করতে হবে এটা তো কখনো ভাবিনি, বুঝতে পারিনি। হ্যাঁ, সেই জন্যই করছি। যত তাড়াতাড়ি পারো ওই বহর মালতিরে তুমি বাগে নিয়ে এসো, আরে মাছ খাওয়া। মাছ খাওয়া ফকিরানি মহল, ফকিরানি ফলাবান, পুটিমারি যাহা চিকিৎসা করা বালা মুসিবত ভুল করেছে। এখানে তো বালা মুসিবত একসাথে হবে, বালা মুসিবত একসাথে হবে নাকি? বান বশীকরণ, মতি নষ্ট, মতি ফিরানো, পথ হাওয়া, বায়ু সরা, বিছানায় ইউরিন, কোষ্ঠকাঠিন্য আরো গোবর চিন্তা করা। কোনো অসুখ না, বিসুখ না, কোনো ওষুধ না, গাছরা না। আপনি আমার কাছে জানতে এসেছেন আমি কাউরে বশীকরণ দেওয়াই দিয়েছি কিনা? জি মা,
বিষয়টা জানা আমার জন্য খুবই জরুরি। আমার স্বামী বা ওই রসপুরার হেডমাস্টার বা ওই মণিমুক্তার টাকার তিনজনের মধ্যে কেউ আসে কি আপনার কাছে আমার দেওরের ছেলে আগুনের জন্য বশীকরণ দাওয়াই নিয়েছে? আপনার স্বামী, আপনার দেওরের ছেলে আগুন, হেডমাস্টার আর মুক্তার, এরা কারা? কি তাদের পরিচয়? তা তো কিছু বললেন না। ও মানে আমার স্বামী মানে হচ্ছে রসপুরার গেরস্ত পিয়ার মুন্সি, আর তেনার ভাই হলো কি মৃত মনাক্কা মুন্সি, তারই ছেলে হচ্ছে আগুন। আর ওই হেডমাস্টার হলো কি এসব মাস্টার, আর মুক্তার হলো কি মণি মুক্তার। তা আমার স্বামী তার ভাইয়ের ছেলের বশ করে রেখেছে, এমন বশ করেছে মা, একেবারে যে কি বলবো, এই বশ কোনো দাওয়ায় কাটবেনি। আর তারই সহযোগিতা করতেছে হলো এই দুইজন, এই হেডমাস্টার আর এই মণি মুক্তার। আপনার ধারণা সেই বশীকরণ দেওয়ায় আমি দিয়েছি? না মা, ওরম শক্ত বশীকরণ যদি দিতে পারতাম তবে আমার এই মহল হয়তো এতদিনে প্রাসাদে পরিণত হতো না। মা, আমি দেইনি। আপনি অন্য কোনো পুরুষ ফকিরের কাছে খবর নিতে পারেন। না না ঠিক আছে, আমি বিশ্বাস করলাম যে আপনি দেননি, কিন্তু মা আমি যদি আপনার কাছে কোনো দাওয়াই চাই। বশীকরণ কাটানোর দাওয়াই? জি। ভাই আমি একটু ভেতরে যাবো। ভিতরে কি? মানে ওই হ্যাঁ ধলা বানু মানে ধলা ফকরানির সাথে আমি একটু দেখা করতে চাই ভাই। ভিতরে তো একটা মহিলা চিকিৎসা নিচ্ছেন। মহিলা চিকিৎসা নিচ্ছেন? আরে যেই মহিলা চিকিৎসা নিচ্ছেন উনি আমার মা। যাতে পারো ভাই। থ্যাংক ইউ। মা তোমার হয়েছে, চলো। আর একটুখানি খারাপ না, এই তো হয়ে গেছে। বসেন বাবা, আম্মাজির পাশেই বসেন। জুতা পরে বসতে পারো? আরে স্যান্ডেল খুলে। হ্যাঁ ঠিক আছে। না করছিলাম কি ধলাম্মা, নাম করে আমার কি বাইরে একটা সাইনবোর্ড দেখলাম বড় করে লেখা, তো সেখানে সব ধরনের রোগের আপনি চিকিৎসা করে থাকেন। ধলাম্মা, আমার না ফিল্মের লাইনে কাজ করা মানে নায়ক হওয়ার খুব শখ। আপনি যদি একটা তাবিজ দিতেন, মানে একটু ফিল্মের লাইনে যদি চান্স পাতাম আর। তার বাতুলতা বন্ধ করা না মা। এই কি হলো মা? চুপ করে থাকতে পারিস না? এত কথা কষ্ট চলবে, চুপ করে থাকবা না পারলে বাইরে যায় খারাপ। যে বশ করেছে মানে আপনার হাজবেন্ড, এই ছোট্ট শিকড়ের টুকরাটা তিনার তোষকের তলায় রাখবেন 10 দিন। আর এই টুকরাটা যারে বশ করেছে তার তোষকের তলায় রাখবেন 10 দিন। জি আচ্ছা। তারপর দুইজনের তোষকের তলা থেকে নিয়ে আমার সাথে দেখা করবেন 10 দিন পরে। আচ্ছা মা, এই শিকড়ের হাদিয়া কত? আজ কিছু লাগবে না আম্মা, 10 দিন পরে যখন আসবেন 500 টাকা আর 1 টুকরা রূপা সাথে আনবেন। কিছু না মনে করলে একটা কথা বলি, মানে হচ্ছে কি 500 টাকা একটু বেশি হয়ে গেল না? আপনি একটা কাজ করে দেন, আমার ফিল্মের লাইনে চান্স পাওয়ার জন্য একটা তাবিজ দিয়ে দেন, তাহলে পোষায় যাবে, তাই না আম্মা? কুদুরাই বাতুলতা, এই বাতুল সন্তানকে পরিবার সঙ্গে আনবেন। ফিল্মে চান্সের জন্য কোনো গাছটা নেই বাবা, তবে ফিল্মের বদ প্রভাব কাটানোর জন্যই আমার কাছে শিকড় আছে, লাগলি বল। করছেন কি? আমি চাচ্ছি ফিল্মের লাইনে ঢোকার চান্স পাতে, আর আপনি আমারে উল্টো দাওয়াই দিচ্ছেন। এই বাতুল সন্তানকে নিয়ে আপনি এখন যান আম্মা। মা, এই আমার স্বামীর সাথে যদি কোনোভাবে আপনার দেখা হয়ে যায়, বা ওই রসপুরা থেকে যদি কেউ আপনার কাছে আসে, তাহলে আমার নামটা কোনোভাবে তাদের কাছে কবেন না। মানে আমি আপনার কাছে কি কাজে এসেছি, কি কাজটা নিয়েছি, কিছুই কবেন না। যে আস্তে আম্মা, পেশেন্টের গোপনীয়তা আমি গ্যারান্টি সহকারে রক্ষা করি। জি আচ্ছা মা।
তাহলে আসি। আসসালামু আলাইকুম। আমার জন্য একটু ভাই না যাচ্ছি যাচ্ছি। ভাবি আপনি এখানে? তুমি কেমন আছো মনি উস্তাদ? জি ভালো আছি, কিন্তু আপনি ভাবি সাহেব এখানে? আমি তুমি এখানে কেন এসছো সেটা বলো। কিসের জন্য আসছেন কাকা? আমি একজন উকিল মানুষ, সবার খোঁজ খবর রাখা আমার দায়িত্ব, কাজ, কর্তব্য। ধলা ফকিরানী আমাকে খবর দিয়েছিলেন ওনার কিছু জমি জমা সংক্রান্ত বিষয়ে পরামর্শের জন্য। তা আপনি তো ভাবি সাহেব ওনাকে পরামর্শ দিতে এসেছিলেন। আমি কি জন্য এসেছি সেটা তো তোমার জানার দরকার নেই। তোমার কাছে কি সব কথার কৈফিয়ত দিতে হবে না? আচ্ছা যা পনেরো বছর আগের কথাটা স্মরণ কর বাবর। চরমপন্থী দল ত্যাগ করে তুই যখন নর্মাল লাইফে ফিরে এসে আনসারের চাকরিটা নিলি, সে চাকরিতে তোর মন বসলো না, রসপুরা ফিরে আসলি। তারপর থেকে তো তোর খাওয়া পড়ার ব্যবস্থা সব আমিই করেছি। আপনি আমার হঠাৎ করে সব কথা কেন স্মরণ করেছেন? আমি তো আপনার উপকারের কথা একটা দিনের জন্য অস্বীকার করিনি মুন্সি সাহেব। অস্বীকার করবি কিরাম করি? আমি যদি সে সময় তোর উপকার না করতাম তাহলে তো না খেয়ে শুকোয়ে মরে যেতি। আনসারের চাকরি থেকে পালায় আসার পর পুলিশ তোরে বাড়ির উপর খুঁজতে আসলো। আমি নিজে থানায় গিয়ে জামিনদার হয়ে তোর নাম খালাস করালাম। যে মনে আছে, তা না হলে আমার আনসারের চাকরিতে আবার ফিরে যেতে হতো। হ্যাঁ, এবার সেই উপকারের কথা স্মরণ করে আমার একটা উপকার করতে হবে তোর। কি উপকার মুন্সি সাহেব? আচ্ছা আপেল, আমি যে একটা চিন্তায় পড়ে গেলাম রে। কিছু চিন্তা মা? ওই মনি মুক্তার তো নিশ্চিত তোর আব্বার কাছে যায় বলে দিবে যে আমি পুটিমারি ধলা ফকিরানির কাছে গিয়েছিলাম। হ্যাঁ গিয়েছিলে, সেটা বলবা বলবা গিয়েছিলাম তো কি হয়েছে? তাহলে কেমন কেমন হলো না বিষয়টা? মানে তোর আব্বা যদি জিজ্ঞেস করে যে কেন গিয়েছিলাম তাহলে কি হবে? এটা তো ঠিকই, মানে আব্বাদের দিকে ঠিক করবে তখন তুমি কি করবা? আব্বা তো শুধু জিজ্ঞেস করবে না মা, আব্বা তখন কবে না যে তাক না জানে যাওয়ার অর্থটা। তাহলে এখন কি হবে না? আমি কিরম বিপদে পড়লাম কত। তোর আব্বা তো খেপে আগুন হয়ে যাবে, একেবারে চিল্লা চিল্লি করে বাড়ি মাথায় তুলবেন। আমার একটু ভাবতে দাও মা, এমনিতেই নানান মা এ পাই গেছে। চলো তুমি তোমার কিছু করতে হবে না, তুমি খালি কবা যে আপেল তোমার জোর করে নিয়ে গেছে, ঠিক আছে? তারপরে বাকিটা আমি দেখছি যে আব্বা কিভাবে সামলাতে হয় সেটা আমি দেখবো, ঠিক আছে? তুই সামলাতে পারবি না তো? আরে কে কষ্ট মা, পারবো না মানে? তুমি আমার সাইডে দাও না মা, আমি করতেছি তো। ঠিক আছে। আচ্ছা আপেল, এই মনি মুক্তারের ধলা ফকিরানির কাছে কি কাজ কত? আরে ওই বললো না জমি সংক্রান্ত ব্যাপারে কথাবার্তা করতে গেছে। ওসব সিটাইদের কথা আমি একটুও বিশ্বাস করি না। নিশ্চিত তোর আব্বা ওরে পাঠাইছে। তোর আব্বা আগুনটা নিয়ে নতুন করে কোনো ষড়যন্ত্র করতেছে। আমি একটা জিনিস বুঝতে পারি না, বুঝতে পারিস এই আগুনের ব্যাপারটাই আমি বুঝতে পারি না। তুমি কত আগুন রে বোঝাচ্ছ যে আগুন তুই বুঝতে চেষ্টা কর, আমি কত করে বোঝাই আগুন তুই বুঝতে চেষ্টা কর, কিন্তু তোর একটাই কথা আব্বার মানে সারা জীবন আব্বার ওই কি জানো ওই কি জানো মা ওটার কয় গোলামি। হ্যাঁ গোলামি না, ওই যে চাষবাস করে ওটার কি কয় মা? ওই যে কৃষক। হ্যাঁ কৃষি কাজ করবে, মানে আব্বার ওই রাখাল হয়ে থাকবে। আর পারবি না।
ওই ধলা ফকিরানি শিকড় নিয়ে আমি 10 দিনের মধ্যে তোর আব্বার ওই বস কাটাই দিচ্ছি, দাঁড়া। পারবো মা। আরে, তুই এত চিন্তা করিস কি জন্য? পুরুষ মানুষ হয়েছিস, বুকে একটু বল রাখতে পারিস না? পারবো না রে মা, মানে হবে না তো। আপনার কেসটা তালিপাড়ি দাঁড়াচ্ছে মুক্তা সাহেব, মতি নষ্ট। যে একদম পাগল বানায় ফেলানো। কোন ব্যক্তির মতি নষ্ট করতে হবে? তিনার নাম বলেন। নাম হলো আগুন মুন্সি, পিতার নাম ঋতুমন আক্কা মুন্সি। মাতার নামও লাগবে। মাতার নাম যতদূর সম্ভব মাতার নাম জেনিফার, খ্রিস্টান ধর্মে। জটিল বিষয়। পিতা মুসলমান, মাতা খ্রিস্টান, এমন সন্তানের মতি নষ্ট তো বহুত তকলিফের। তকলিফ হলেও কিছু করার নাই ধলামা, তকলিফ নীতি হবে। কেসটা স্পেশাল বিবেচনা করতে, কারণ রসপুরার বড় গৃহস্থ বিয়ার মসির কেস এটা। তালি পরে তো জটিল হলেও কেসটা হাতে নিতে হবে। ধলামা দাওয়া জিডাই দেয়, সেটা যেন দুধের সাথে মিক্সিং করে খাওয়ানো যায় সেইভাবে দিবে। ঠিক আছে। এটা আপনি কি বলছেন মুন্সি সাহেব? এরম চমকে উঠলি কেন বহর? শোন, আগুনে যে তুই রোজ দুধ খাওয়াস 1 গ্লাস করে, সেই দুধের ভেতর গাছরাটা মিশিয়ে খাওয়াই দিবি। এটা আমি পারবো না, কিছুতে পারবো না। পারতে তোকে হবে বহর, সামান্য একটা কাজ করতে পারলি তোর উপকার, আমার উপকার। তোর আর ভবিষ্যতের ভাবনা ভাবতে হবে না। আমার আবার ভবিষ্যৎ কি মুন্সি সাহেব? আমার না আছে সংসার, না আছে কোনো কিছুটা। আপনার দুটো পায়ে পড়ি মুন্সি সাহেব। এতিম ছেলেটারে নিয়ে খেলাটা খেলেন না। বাপ মামারা নিষ্পারক ছেলে, সে আপনার কি ক্ষতি করেছে? কেন তার উন্মাদ বানাতে হবে? কেন তারে পাগল করতে হবে? বল, এত কিছু বুঝিস আর দিদা বুঝিস নে সে আমার কি ক্ষতি করেছে? সে আপনার আপন ছোটবেলার ছেলে। আপনি যেভাবে বলেন সেভাবে সে চলে। আজ পর্যন্ত আপনার উপর দিয়ে একটা কথা বলে নেই। সে আপনার কোনো সম্পত্তিও দাবি করেনি। আপনি কেন দরকার? আমি যেটা বলছি সেটা যদি পারিস তো করিস, তা না হলে আমি যে থানায় জামিনদার আছি সে নামটা আমি উদ্ধ করে নেব। তারপর দেখবো তোর জেলের ভাত খাওয়ানি কিনা ঠেকায়। জেলের ভাত খাতি হলে খাবো, তবু আমি নিজ হাতে তারা গাছরা খাওয়ায় পাগল বানাতে পারবো না। ঠিক আছে, দোকান বন্ধ করে চাবিটা আমার বাড়িতে দিয়ে আসিস। আগুন দিয়ে যেন তোর বাড়িতে কোনো সময় ঢুকতে না দেখি। শোন, আগুন কলাম কি পাগল হবে, সবাই জানবে তুই তার দুধের সাথে দাওয়াই মিশায়ে পাগল করেছিস। আপনি দুধের সাথে মিক্সিং করে খাওয়ানোর কথা বলেছেন, তাই দাওয়াইটা পাউডার হিসেবে দিলাম। 1 গ্লাস দুধের মধ্যে 1টা পুরিয়া মিক্সিং করে খাওয়াতে হবে। পরপর 3 দিন সেবন করাতে হবে তারে। জি, আরেকটা কথা বলো, জিনিসটা গোপন রাখতে হবে, নাহলে বুঝতেই পারছেন সমস্যা হয়েছে। জি মুক্তা সাহেব, পেশেন্টের গোপনীয়তা আমি গ্যারান্টি সহকারে রক্ষা করি। এটাই যে কাজ করতেছে সেটা বোঝা যাবে কিভাবে? এটার কোনো ইঙ্গিত দেওয়া যাবে? দাওয়াই যখন দিয়েছি এর কার্যকারিতা সমস্ত সিমটম বলতে পারবো। কি সিমটম? ভাবের মধ্যে দেখা যাবে সমস্ত সিমটম, গম্ভীর ভাব। আপনি যদি একটা তাবিজ তুবিজ দিতেন, মানে একটু ফিল্মের লাইনে যদি চান্স পাতাম আর কি। তার বাতুলতা বন্ধ করা না মা।
এই কি হলো মা? চুপ করে থাকতে পারিস না? এত কথা কষ্ট চলবে, চুপ করে থাকবো না পারলে বাইরে যায় খারাপ। যে বশ করেছে মানে আপনার হাজবেন্ড, এই ছোট্ট শিকড়ের টুকরাটা তিনার তোষকের তলায় রাখবেন 10 দিন। আর এই টুকরাটা যারে বশ করেছে তার তোষকের তলায় রাখবেন 10 দিন। জি আচ্ছা মা। তারপর দুইজনের তোষকের তলা থেকে নিয়ে আমার সাথে দেখা করবেন 10 দিন পরে। আচ্ছা মা, এই শিকড়ের হাদিয়া কত? আজ কিছু লাগবে না আম্মা, 10 দিন পরে যখন আসবেন 500 টাকা আর 1 টুকরা রূপা সাথে আনবেন। কিছু না মনে করলে একটা কথা বলি, মানে হচ্ছে কি 500 টাকা একটু বেশি হয়ে গেল না? আপনি একটা কাজ করে দেন, আমার ফিল্মের লাইনে চান্স পাওয়ার জন্য একটা তাবিজ দিয়ে দেন, তাহলে পোষায় যাবে, তাই না আম্মা? কুদুরাই বাতুলতা, এই বাতুল সন্তানকে পরিবার সঙ্গে আনবো। ফিল্মে চান্সের জন্য কোনো গাছটা নেই বাবা, তবে ফিল্মের বদ প্রভাব কাটানোর জন্য আমার কাছে শিকড় আছে, লাগলি বল। করছেন কি? আমি চাচ্ছি ফিল্মের লাইনে ঢোকার চান্স পাতি, আর আপনি আমারে উল্টো দাওয়াই দিচ্ছেন। এই বাতুল সন্তানকে নিয়ে আপনি এখন যান আম্মা। মা, এই আমার স্বামীর সাথে যদি কোনোভাবে আপনার দেখা হয়ে যায় বা ওই রসপুরা থেকে যদি কেউ আপনার কাছে আসে, তাহলে আমার নামটা কোনোভাবে তাদের কাছে কবেন না। মানে আমি আপনার কাছে কি কাজে এসেছি, কি কাজটা নিয়েছি, কিছুই কবেন না। যে আচ্ছা আম্মা, পেশেন্টের গোপনীয়তা আমি গ্যারান্টি সহকারে রক্ষা করি। জি আচ্ছা মা, তাহলে আসি। আসসালামু আলাইকুম। আমার জন্য একটু ভাই দেন। আমি আপনি এখানে? তুমি কেমন আছো মনির স্যার? জি ভালো আছি, কিন্তু আপনি ভবিষ্যৎ এখানে? আমি তুমি এখানে কেন এসছো সেটা বলো। কিসের জন্য আসছেন কাকা? আমি একজন উকিল মানুষ, সবার খোঁজ খবর রাখা আমার দায়িত্ব, কাজ, কর্তব্য। ধলা ফকির আমাকে খবর দিয়েছিলেন ওনার কিছু জমি জমা সংক্রান্ত বিষয়ে পরামর্শের জন্য। আপনি তো ভাবি সাহেব ওনাকে পরামর্শ দিতে এসেছিলেন। আমি কি জন্য এসেছি সেটা তো তোমার জানার দরকার নেই। তোমার কাছে কি সব কথার কৈফিয়ত দিতে হবে না? আচ্ছা দাও। পনেরো বছর আগের কথাটা স্মরণ করবো। চরমপন্থী দল ত্যাগ করে তুই যখন নর্মাল লাইফে ফিরে এসে আনসারের চাকরিটা নিলি, সে চাকরিতে তোর মন বসলো না, রসপুরা ফিরে আসলি। তারপর থেকে তো তোর খাওয়া পড়ার ব্যবস্থা সব আমিই করেছি। আপনি আমার হঠাৎ করে সব কথা কেন স্মরণ করেছেন? আমি তো আপনার উপকারের কথা একটা দিনের জন্য অস্বীকার করিনি মুন্সি সাহেব। অস্বীকার করবি কিরাম করি? আমি যদি সে সময় তোর উপকার না করতাম তাহলে তো না খেয়ে শুকোয় মরে যেতি। আনসারের চাকরি থেকে পালায় আসার পর পুলিশ তোরে বাড়ির উপর খুঁজতে আসলো। আমি নিজে থানায় গিয়ে জামিনদার হয়ে তোর নাম খালাস করালাম। যে মনে আছে, তা না হলে আমার আনসারের চাকরিতে আবার ফিরে যেতে হতো। হ্যাঁ, এবার সেই উপকারের কথা স্মরণ করে আমার একটা উপকার করতে হবে তোর। কি উপকার মুন্সি সাহেব?
আপেল, আমি যে একটা চিন্তায় পড়ে গেলাম রে। কিছু চিন্তা মা? ওই মনি মুক্তার তো নিশ্চিত তোর আব্বার কাছে যায় বলে দিবে যে আমি পুটিমারি ধলা ফকিরানির কাছে গিয়েছিলাম। হ্যাঁ গিয়েছিলে, সেটা বলবা বলবা হ্যাঁ গিয়েছিলাম, তো কি হয়েছে? তাহলে কেমন কেমন হলো না বিষয়টা? মানে তোর আব্বা যদি জিজ্ঞেস করে যে কেন গিয়েছিলাম তাহলে কি হবে? এটা তো ঠিকই, মানে আব্বাকে জিজ্ঞেস করবে তখন তুমি কি করবা? আব্বা তো শুধু জিজ্ঞেস করবে না মা, আব্বা তখন কবে না যে তাক না জানে যাওয়ার অর্থটা। তাহলে এখন কি হবে না? আমি কিরম বিপদে পড়লাম কত। আর তোর আব্বা তো খেপে আগুন হয়ে যাবে, একেবারে চিল্লা চিল্লি করে বাড়ি মাথায় তুলবে। আমার একটু ভাবতে দাও মা, এমনিতেই নানান মা এ পাই গেছে। শোনো তুমি তোমার কিছু করতে হবে না, তুমি খালি কবা যে আপেল তোমার জোর করে নিয়ে গেছে, ঠিক আছে? তারপরে বাকিটা আমি দেখছি যে আব্বা কিভাবে সামলাতে হয় সেটা আমি দেখবো, ঠিক আছে? তুই সামলাতে পারবি না তো? আরে কি কষ্ট মা, পারবো না মানে? তুমি আমার সাইডে দাও না মা, আমি করতেছি তো। ঠিক আছে। আচ্ছা আপেল, এই মনি মুক্তারের ধলা ফকিরানির কাছে কি কাজ কত? আরে ওই বললো না জমি সংক্রান্ত ব্যাপারে কথাবার্তা করতে গেছে। এসব চিটাইদের কথা আমি একটু বিশ্বাস করি না। নিশ্চিত তোর আব্বা ওরে পাঠাইছে, তোর আব্বা আগুনটা নিয়ে নতুন করে কোনো ষড়যন্ত্র করতেছে। হ্যাঁ মা, আমি একটা জিনিস বুঝতে পারি না, বুঝতে পারিস এই আগুনের ব্যাপারটাই আমি বুঝতে পারি না। তুমি কত আগুন রে বোঝাচ্ছ যে আগুন তুই বুঝতে চেষ্টা কর, আমি কত করে বোঝাই আগুন তুই বুঝতে চেষ্টা কর, কিন্তু তোর একটাই কথা আব্বার মানে সারা জীবন আব্বার ওই কি জানো ওই কি জানো মা ওটার কয় গোলামি। হ্যাঁ গোলামি না, ওই যে চাষবাস করে ওটার কি কয় মা? ওই যে কৃষক। হ্যাঁ কৃষি কাজ করে মানে আব্বার ওই রাখাল হয়ে থাকবে। আর পারবি না। ওই ধলা ফকিরানির শিকড় নিয়ে আমি 10 দিনের মধ্যে তোর আব্বার ওই বস কাটাই দিচ্ছি। দাঁড়া। পারবো মা? আরে তুই এত চিন্তা করিস কি জন্য? পুরুষ মানুষ হয়েছিস, মুখে একটু বল রাখতে পারিস না? পারবো না মা, মানে হবে না তো। তোরা আমি সিরাম সিরাম করে কইছি, তুই কিন্তু ঠিক সিরাম সিরাম করে করবি। এটা কিন্তু গুপ্তচুরি কাজ, কেউ যেন টের না পায় যে তুই গুপ্তচুরি করতেছিস। হ্যাঁ জি আচ্ছা স্যার। স্যার আসসালামু আলাইকুম। সেদিন তো তুমি চোখের মধ্যে গগজ করে আসলে, মেকআপ নিয়ে আসলে, আজকে আবার তোমার ঠ্যাঙে কি হয়েছে আব্বা? হয়েছে কি আপেলের নায়ক করতে যে আমি যে কি কষ্ট করতেছি, আমি শেষ হয়ে যাচ্ছি। আজকে একটা ফাইটিং দৃশ্যের মহড়া ছিল। ফাইটিং দৃশ্যের মহড়া মানে ওই যে সিনেমার নায়কের সাথে ভিলেনের কিরাম করে ফাইটিং হয় সেটার একটা ট্রেনিং করলাম আব্বা। ও সেই মহড়া করে তুমি ল্যাংড়ার মেকআপ নিয়ে এসেছো না? ল্যাংড়ার তো কোনো মেকআপ হয় না আব্বা, ওই পায়ের মধ্যে একটু মচকে গিয়ে কেমন যেন একটু ব্যথা দিচ্ছে। খুব ভালো করিস, যাও ভেতরে যাও, নিজে নিজে তেল গরম করে মালিশ করো। আজ তোমার কেউ সাহায্য করবে না, যাও। ফাইটিং দৃশ্য সাওয়ালে নিয়ে যাবে, কি করবো? এই অবস্থা না, শোনো ভবিষ্যতে আর কখনো এরকম মহড়া দিবা না যাতে করে হাত পা ভেঙে বিছানায় পড়ে থাকতে হয়, কথাটা মনে রাখবা। আব্বা মনে রেখে কোনো লাভ নেই আব্বা, এটা হচ্ছে সাধনা আব্বা, সাধনা করতে হয়। শোনেন আব্বা, আপনার একটা অভিনেতার কথা বলি, নামটা হচ্ছে জ্যাকি স্যাং আব্বা। কি চ্যাং? জ্যাকি স্যাং আব্বা, উনি হচ্ছেন হলিউডের একজন নাম করা বিখ্যাত অভিনেতা। উনার ধরেন কি আব্বা, উনি কমেডি অ্যাক্টর, একটা হচ্ছে ফাইটিং অ্যাক্টর, বুঝতে পেরেছেন? তো উনার এইসব অ্যাকশন ছবি এবং কমেডি ছবি করতে গিয়ে অনেকবার শরীরে ফ্র্যাকচার হয়েছে, বুঝতে পেরেছেন আব্বা? ওগুলো বোঝার আমার দরকার নেই। শোনো, আমি তোমার কাছ থেকে আমি জানতে চাচ্ছি, ওই ধলা ফকিরানির কাছে তোমার মারে কেন নিয়ে গিয়েছিলে? তার সেখানে কি কাজ ছিল? আব্বা মানে ওখানে যাতে হয়েছিল, মানে ওই এটা কাজ ছিল, আমারই কাজ ছিল আব্বা। আব্বা সেটা বলতে হলে খারাপ বলতে পারবো না, অনেক বড় হিস্ট্রি আব্বা। পার মধ্যে যেরকম টন টন করতেছে আব্বা, বসে কথা বলতে হবে আব্বা। আব্বা আমার ধরে না, এখানে বসো, বসে এখানে বসো। এবার বলো দিনি
তোমার মারে কেন নিয়ে গেছিলে? আব্বা ঘটনা হচ্ছে কি আব্বা, আমি তো এই ধরেন যে অনেকদিন যাবৎ ফিল্মে হিরো হওয়ার জন্য সাধনা করে যাচ্ছি, তাই না? আপনি তো দেখতেছেন, সবাই দেখতেছে। শুধু সাধনা করলে তো হবে না, ফিল্মের লাইনটা তো খুঁজে পেতে হবে, তাই না? এর জন্য আব্বা আমি ধলা ফকরানির কাছে গেছিলাম একটা তাবিজ দিতে। এই তাবিজটা নিয়ে যদি আমি ফিল্মের লাইনে খুঁজে ঢুকে যেতে পারি, এর জন্য গেছিলাম আব্বা। সেখানে তোমার মার কি কাজ? মারে কেন নিয়ে গেছিলে? আব্বা ধলা ফকরানির ব্যাপার হয়তো আপনি জানেন না। তিনি হচ্ছেন যুবতী মাইয়া সাওয়াল, বুঝতে পেরেছেন? তো একদম যুবতী মাইয়া সাওয়াল কি করে একটা যুবক সাওয়ালের কেস হাতে নেয়? হ্যাঁ, এর জন্য উনার কেস যখন মানে যুবক সাওয়ালদের কেস যখন উনার কাছে যায়, উনি তখন গার্জিয়ান নিয়ে যেতে বলে। হ্যাঁ, তাই মাকে নিয়ে গেছিলাম। আর আপনাকে বললে তো আপনি যাইতেন না, বা বলেন আপনি যাইতেন। হ্যাঁ বুঝেছি, ঠিক আছে। আপনি কি লোকজনকে টাকা পয়সা বিলাচ্ছেন? আরে না, টাকা পয়সা বিলি করার মতো আব্বা তোর না। আর বিনা প্রয়োজনে কখনো আমি 1 পয়সাও খরচ করি না। তোমারও তাই করতে হবে, মনে রেখো। ও বুঝতে পেরেছি। আচ্ছা আব্বা, আপনার ব্যাংকে কত টাকা থাকতে পারে? ধরেন 10 লাখ। 10-20 লাখ টাকা কোনো টাকা হলো নাকি? ও তো ফকিরেরও থাকে। যা। এখানে 3টে পুরি আছে। প্রতিদিন 1 গ্লাস দুধের সাথে 3 দিন খাওয়াবি। যে ঠিক আছে। কোনো রকম ফাঁকি দেওয়ার চেষ্টা করবি না। 3 দিন সেবনের পর আগুনের মধ্যে একটা সিমটম দেখা দিবে। ধলা ফকিরানির টুকটা সিমটম ফুলবেই, বিধা যাবে না। কি সিমটমের কথা বলেছে? সেটা আমি তোকে বলতে যাবো কেন? হ্যাঁ, আমি তোকে বললি তুই তো আগুন রে পুড়িয়া না খাইয়ে তাহলে তো সিমটমের অভিনয় করাবি। তুই কি ভেবেছিস তুই আমার থেকে বেশি চালাক? যা কলাম তার অন্যথায় যেন না হয়। ঠিক আছে বহর, আমি যাই। আগুন আগুন, দিন রাত ইরাম পড়লে চলবি, দুধটা খেয়ে নাও। এই যে প্রতিদিন তুমি আমারে দুধ খাও, সেটা কি জন্য? এই জন্যই খাওয়াই, সেটা পরে বুঝবা। তোমার বাচ্চা কাচ্চা হলে বুঝবা। খাও। গরম আছে? হ্যাঁ। এ আঙ্গুর, তুই কি লায়ন ভাইয়ের কথাটা বলেছিলি? আরে বলার তো সময়ই পাচ্ছিলাম না, তাহলে তো খুঁজেই পাই না। কয়েকদিন যাবত সে ঠ্যাং ভেঙে বাড়িতে পড়ে রয়েছে না, আজকে সকালবেলা দেখা হয়েছিল। তখন জিজ্ঞেস করেছিলি? করেছি তো। বলেছি যে আমার বাড়িতে প্রতিদিন কে জানি রজনীগন্ধা ফুল দিয়ে যায় আর সাথে একটা করে ছড়া লিখে দিয়ে যায়, এই কাজটা কি তুমি করেছো? তখন সে আমাকে বলল কি, আরে আঙ্গুর তুমি গেলে কি বলতেছ? আমি তোমার রজনীগন্ধা দিতে যাবো কিসের জন্য? হ্যাঁ, কেন
সেদিন যে আমারে নিয়ে আমার হাঁটা নিয়ে কিরকম করে কাব্য করলে সেজন্য আমার মনে হয়েছে, তাই বললাম। কাব্য তো করেছিলাম অন্য কারণে। এই বিষয় নিয়ে দুই বন্ধু মারামারি করে এখন ঠ্যাং ভাঙে 4 দিন যাবত বসে রয়েছি ঘরের মধ্যে। দেখেন লায়ন ভাই, আপনি যদি সত্যি সত্যি কাজটা করে থাকেন, আমাকে এই রজনীগন্ধা গিফট দিয়ে থাকেন, তাহলে স্বীকার করে ফেলেন, কারণ এই বিষয়টা নিয়ে আমি খুবই চিন্তার মধ্যে আছি অনেকদিন যাবত। প্লিজ আপনি স্বীকার করে ফেলেন তো। না 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 আঙ্গুর, তুমি এগুলো কি বলতেছো? তুমি আমার একান্ত এক ঘনিষ্ঠ বন্ধুর বোন। একান্ত বিপদে না পড়লে তো আমি তোমার কোনো ধরনের রজনীগন্ধা দিতে যাব না। তাছাড়া এই রসপুরায় রজনীগন্ধার বাগান মাত্র একটা, সেটার মালিক হলো আগুন, আর আগুন সবসময় ওটার মধ্যে পাড়া থাকে। আমি রজনীগন্ধা কোনে পাবো কও? না না, ছোট ভাই তো সারাক্ষণ ওই রজনীগন্ধা বাগান পাহারা দিতে পারে না, সে তো গরু নিয়ে মাঝে মধ্যেই মাঠে যায়। না না না, বিষয়টা নিয়ে তুমি আমারে সার্চ করতেছো, সার্চ করার আগে আগুনটাকে জিজ্ঞেস করা দরকার ছিল। কাজটা তো সেও করতে পারে, তাই না? কাজটা তার না বলেই তো আপনার কাছে আসিছি। দেখেন, এই রজনীগন্ধার সাথে আরো 2 লাইন করে ছন্দ মিলায় কবিতা লেখা থাকে। ধরেন যে আজকে লেখা ছিল হচ্ছে তোমারে, না না, মনের মধ্যে তোমারে পাওয়ার আশা, আর রজনীগন্ধার আরেক নাম ভালোবাসা। বুঝতে পেরেছেন? এই ধরনের লেখা থাকে। আর এই ছোট ভাই তো পড়ালেখাই জানে না, সে এরকম কবিতা লিখবে কি করে? তালিপুর আঙুর একটা কথা বলি, তুমি অন্য কাউরে সন্দেহ করে তদন্ত করে দেখতে পারো। আমি নিশ্চিত আমার মাথার মধ্যে যদি কামানের গোলাও মারে, তারপরে এই ধরনের ছন্দ বের হবে না, হবে না, নিশ্চিত আমি। তাই কারে সন্দেহ করব? দেখো, কারে সন্দেহ করবে সেটা তুমি জানো, তবে আমি না। আমার এত বড় খারাপ আমি না। আমার বন্ধুর বোনের সাথে আমি এই ধরনের কথা বলবো। দেখেছিস, আমি তোরে বলেছিলাম না, এই লায়ন ভাই কবিতার ধারের কাছেই নাই। এই একটা জিনিস লক্ষ্য করেছিস, আমাদের ক্লাসের বি সেকশনের ওই যে কবি আলতাফ, তার কবিতা কিন্তু স্থানীয় পত্রিকায় ছাপা হয়। এই কাজটা কিন্তু সেও করতে পারে। কাল থেকে আমরা তাক ফলো করব। তোর কথা মতো আর কতজনরে ফলো করব? তোর কথা মতো তো ওই ভুলা ব্যাপারীরাও কিছুদিন ফলো করলাম, কোনো লাভ তো হইল না। আরে ওই ভোলা ব্যাপারী তো তোর দিকে ড্যাব ড্যাব করে তাকাই থাকতো, তাই বলেছি। শোন, ওই কবি আলতাফও কিন্তু তোমার দিকে কিরাম কিরাম করে তাকায় থাকে। সেটাই তো। ঠিক আছে, তাহলে কাল থেকে ওই কবি আলতাফরে ফলো করব। রাইট। আসো 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 আসো। কি কি ক্লিয়ার ক্লিয়ার? আজ আর আড়ি পেতে নাই, বুঝছো? ঠিক আছে। হ্যাঁ, তো বলো কি বলতে চাচ্ছিল যেন? বলতেছিলাম যে আজকে 4 দিন, মানে 3 দিন পার হয়ে 4 দিনে পড়ছে। আজকে এলো খুব ভালো করে আগুনের দিকে খেয়াল রাখতে হবে। ধলা ফকিন্নির কাজ, ওষুধের কাজ আজকে শুরু হবে। আগুনের মধ্যে একটা সিমটম দেখা দিবে। ধলা ফকিরনির কি সিমটম দেখা যাবে সে কথা তো তুমি আমারে বললে না মণিমুক্তার। তুমি আমার কাছে চাইবে গেলে কি জন্য? তোমারে তো বলতে যায়, এই তো কখন তুমি আসার পথে আস্তে আস্তে নিচু গলায় কথা বলো। কে নিচু গলার কথা করতে হবে কে? তুমি না একটু আগে চেক করে আসলে যে ভাবি বাড়িতে নেই। তারপরেও সাবধানের মান নাই, বুঝছো? এই সিমটমটা হচ্ছে কি হেড স্যার, মানে ওই আগুন। তোমার আর সিমটম বলতে হবে না, তুমি যাও, তুমি গিয়ে চেক করে আসো যে ধলামার পুরিয়ার অ্যাকশন শুরু করেছে কিনা। সে কি মাঠে চলে গিয়েছে? না, সে নাস্তা খেয়ে গোয়ালের পিছনে গিয়েছে। তাহলে যাও যাও। শোনো মাস্টার, সিমটমটা হচ্ছে ওই ধলামার পুরিয়াটা যখন অ্যাকশন শুরু করবে, তখন আগুনের আর কোনো কিছুই ভাল লাগবে না। কথাবার্তা কম হয়ে যাবে, গম্ভীর প্রকৃতির হয়ে যাবে, মানে কোনো কিছু ভাল লাগবে না। সে সবাইকে বলতে থাকবে, আমার এই দুনিয়ার কিছু ভাল লাগছে না। শোনো, তোমরা কিন্তু আরেকটা জিনিস অগ্রাহ্য করে যাচ্ছ। কি আবার? মানে তোমাকে গুপ্তচর সে 2 দিন 2 বার করে স্বচক্ষে দেখে এসেছে যে ওই যে বহরমালতের ঘরে বসে আগুন লেখাপড়া করে। তাতে তোমার অসুবিধা কি? এই যে তুমি এত চিন্তা করতেছো কিছু নেই। হ্যাঁ, ওই ধলা আমার টুকটাকে যদি কাজ হয়, সে যদি উন্মাদ হয়ে যায়, তাই তার লেখাপড়ায় কি কাজে আসবে কও? তা অবশ্য।
গরু নিয়ে মাঠে যাসনি বাপ? বাগানে গেছিলাম পানি দিতে, এখনই যাব। আপনি কিরম আছেন মনি কাকা? আছি কোন রকম। তুই কিরম আছিস? কি জানি মনি কাকা, কাল রাত থেকে আমার কিরম জানি লাগতেছে, বুঝতেছি না, কাউরে কিছু বলতেও পারতেছি না। কিরাম লাগতেছে রে? সেটা ঠিক বলতে পারবো না মনি কাকা, তবে কিছুই ভালো লাগতেছে না। ডাক্তার আনতে বলবো নাকি তোর বড় চাচা? না না, ডাক্তার আনার মতো তো কিছু হয়নি, আর বড় চাচাকে বলার দরকার নেই, তিনি আবার চিন্তা করবেন। না 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 না, সে বরং খুশি হবে রে। না মানে এই খুশি হবে না মানে ওই আমি যে শুনলাম এইটা এইটা জানার পর আমি তারে যে জানাই নেই, এইটা শুনলি সে আমার উপর খুব রাগ করবি রে। হ্যাঁ তাহলে এক কাজ করি, আমি তিনারে এখনই যে জিনিসটা জানাইছি। হ্যাঁ থাক থাক বাবা, তুই থাক। বন্ধু কিরম আছিস বন্ধু? ভালো আছি। ভালো, তোর জিজ্ঞেস করতে লজ্জা করতেছে না? না, বন্ধুর কুশলাদি জিজ্ঞেস করবে তো লজ্জার কি আছে বন্ধু? বন্ধু তোর ব্যথা কমেছে বন্ধু? ওরে মারে 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 দিয়েছে রে ইবলিশের বাচ্চা, আমার ব্যথার মধ্যে হাত দিয়ে দিয়েছে রে। সরি সরি বন্ধু, সরি সরি, বুঝতে পেরেছি তোর ব্যথা কমেনি, তাই নেই? হ্যাঁ এমন শাটান শাটিয়েছিস 3 দিনের ব্যথা এখনো সারেনি। সেটা ঠিক বন্ধু, আমারটা কিন্তু একটু একটু সাইরে গেছে, মানে মোটামুটি প্রেস হয়ে গেছি, ঠিক আছে বন্ধু। তাহলে এক কাজ করি বন্ধু, তোমার যখন এতই ব্যথা, আমি একটু টিপে দিই বন্ধু, আরাম লাগবে না। কোনো দরকার নেই, টিপাটিপির দরকার নেই। কি বলতে এসছিস বলে চলে যা। আসলে হয়েছে কি বন্ধু, 3 দিন যাবত তো বাসায় শুয়ে বসেছিলাম, তো 3 দিনের মধ্যেই আমার মাথায় একটা প্ল্যান এসছে, বুঝতে পেরেছিস? মানে প্ল্যানটা হচ্ছে আব্বার চেকে সই নকল করে চেক বই নিয়ে 10 লাখ টাকা তুলে নিয়ে আমি ঢাকা চলে যাব। মুন্সি চাচার সই তুই জাল করবি? এই দেখো, সিনেমায় যেরকম করে সই নকল করে সেরকম করে সারা রাত ধরে জেগে আব্বার সই নকল করেছি। এখন ব্যাংকে যেতে হবে, চল। আরে তুই তো সই নকল করেছিস, কিন্তু সইটা যেখানে দিবি চেক বই সেটা আনিছিস। অত কাছাকাছি কি তোর বন্ধু করে? আচ্ছা ঠিক আছে। আমিরা, মীরা, আমিরা, জি আব্বা, ডাকছেন? বাজারে যাচ্ছি, কিছু আনতে হবে। ও আল্লাহ, এই মাত্র না আপনি বাইরে থেকে আসলেন, আবার বাজারে যাবেন কে? কাজ আছে রে মা, আনতে হবে কিনা ক। আচ্ছা আপনি একটু খারাপ, আমি দেখে আসি। আব্বা, খালি চিনি আনলি হবে। চিনি? মিষ্টি খেতে ডাক্তার বারণ করেছে না, লবণ নিয়ে আসবো না। গাড়ি পরে বন্ধু, তাড়াতাড়ি চলো, ব্যাংকে গিয়ে কাজটা সেরে আসি, চলো। আমি যেতে পারবো না, এই ভাঙা পানি আমি যেতে পারবো না, আর যেতে পারলেও আমি যাব না। মানে যেতে পারলো না? ও, বুঝতে পেরেছি বন্ধু, পার্সেন্টেজ থাকবে 1010 টাকা, বুঝতে পেরেছো? আমার টাকা পয়সার কোনো দরকার নেই। তোমার আব্বার অ্যাকাউন্ট থেকে চেক বইয়ের মাধ্যমে টাকা তুলে নেবে, আর তুমি কি ভাবিছো যে তোমার আব্বা আঙ্গুল চষবে চুপচাপ বসে থাকবে? সে থানা পুলিশ করবে। ভালো মা, আপনি যা যা বলেছেন তাই তাই ঘটেছে। মুন্সি সাহেবের ভাইপো দুনিয়াতে এখন আর কিছুই ভালো লাগতেছে না। মান্না ভাইয়ের সাথে 1 মিনিট দেখা হয়েছিল। আচ্ছা, মান্না ভাই আমার কি বলছিল জানিস? কি বলছিল? বলছিল সকাল থেকে আমার মনটা খুবই খারাপ, কিছুই ভালো লাগতেছে না গো। কেন, তোমার কি শরীর খারাপ হলো নাকি? দেখি। জ্বর না তো, জ্বর তো না। আসসালামু আলাইকুম মনি মুক্তার কাকা। ওয়ালাইকুম আসসালাম। তো মুন্সির বেটা এখানে কি? না মানে ওই মীরার কাছে, না ওই মীরা আমাদের দেখা করতে বলেছিল আর কি। মীরা দেখা করতে বলছিল? কি বিষয়? মীরা, তুমি কি লায়নকে বলেছো
যে আমি তোমার চোখ নিয়ে কাব্য করেছি, আমি তোমার হাঁটার ভঙ্গি নিয়ে কাব্য করেছি। এটা কিরম ব্যাপার মীরা? আমি তো এসব কাব্য জীবনে নিজেই শুনি। মিথ্যে কথা বলবে না আপেল ভাই, তুমি জীবনে এই কাব্য শুনিনি, এটার মানে কি মনে করে দেখ। তোমার ভাইস্তার যে শরীর খারাপ সেই খবর কি পাইছো? শরীর খারাপ তুমি করতে দেখলে? আমি তো জানি তার মন খারাপ।